বড় ভাইয়ের বউকে দেখতে গিয়ে চোখ কপাল উঠে গেল। এটা কে? সেই নীলিমা যাকে হারাইছি 4 বছর আগে। কিন্তু নীলিমার সাথে আমার ভাইয়ের বিয়ে কিভাবে? মেয়েটা আমাকে দেখে রীতিমতো চমকে গেছে। মেয়েটা ঘামতে শুরু করছে, সাথে আমিও। কারণ দুজন দুজনকে এখনো ভালোবাসি, শুধু রিলেশনটাই নাই। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। থাকারই কথা, কারণ নীলিমাকে যে দেখবে তারই পছন্দ হবে। ভদ্র, চুপচাপ ও নীরব প্রকৃতির মেয়ে। সেই সাথে রূপবতী তো আছেই। কলেজে ফার্স্ট ইয়ারে উঠি তার উপর ক্রাশ খাইছিলাম। কিন্তু সমস্যা ছিল, সে আমার সিনিয়র, পুরা 1 ইয়ারের। তখন সে সেকেন্ড ইয়ারে পড়ে। তার পেছনে ঘুরঘুর করতাম, যেটা তার মোটেও ভালো লাগতো না। তবে আমিও হাল ছেড়ে দিইনি। প্রতিদিন তার জন্য অপেক্ষায় থাকতাম রাস্তার পাশে, কিন্তু সে ফিরেও দেখতো না। আচ্ছা চলুন অতীতে ফিরি, নইলে বুঝবেন না। রাস্তার পাশে প্রতিদিন অপেক্ষায় থাকার পরও তার সাথে কথা বলতে পারতাম না। মেয়েটা কলেজে এসে মাঝে মাঝে আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে থাকতো। তবে বুঝতাম না কেন তাকাতো। আমি আমার মতো তার জন্য অপেক্ষা করতাম। কলেজেও নজরে রাখতাম কখন কি করে। কিন্তু এভাবে আর কতদিন? বুঝে গেছিলাম মেয়েটির সাথে আমার আর কথা বলা হবে না। তাই ভাবলাম মেয়েটাকে একবার বলেই দেখি কি হয়। সেদিন সকাল সকাল বের হয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিলাম। যেহেতু সে আমার সিনিয়র, তাই কলেজে বলার কোনো উপায় ছিল না। বড় ভাইয়েরা তো আছেই। মেয়েটা ধীর পায়ে এগোতে লাগলো। আমার হার্টবিট বাড়তে লাগলো। মেয়েটা কাছে আসতেই বলে দিলাম, আপু আই লাভ ইউ। বিশ্বাস করুন, মেয়েটা এমনভাবে তাকাইছিল সেদিন যে আমি প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছিলাম। আর কোনো কিছু শোনার অপেক্ষা না করেই দৌড়। কিন্তু বেশিক্ষণ দৌড়াতে পারিনি। আনমনে দৌড়ানোর সময় একটা বাইক এসে মেরে দিয়ে যায় আমাকে। রাস্তার মাঝখানে পড়ে ব্যথায় কোকাচ্ছি। অনেকটা কেটে গেছে, মাথাও ফেটে গেছে, উঠতে পারতেছি না। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুধু নীলিমাকেই দেখেছিলাম। আর চোখ খোলার পরও তাকেই দেখলাম। মেয়েটা আমাকে হাসপাতালে নিয়ে আসছে। আমার মাথার পাশে বসে বসে কাঁদতেছে। মেয়েটার মায়াবী মুখটা এখনো আমার চোখে ভাসে। সেদিন কিছু বলতে পারিনি, তবে বুঝে গেছিলাম মেয়েটাও আমাকে ভালোবাসে। যাওয়ার আগে নীলিমা একটা কথাই বলে গেছিল সেদিন, এরপর থেকে সাবধানে চলবা। আর আপু বলছো কেন? তাই তো ওভাবে তাকাইছিলাম। আর আমি তার চাহনি দেখে সোজা হাসপাতালে। রিলেশন ছিল 1 বছর। তার বাবার ট্রান্সফার আর তার পরীক্ষার পর অন্য জায়গায় চলে যাওয়া, এই দুইটা কারণেই ব্রেকআপ হয়েছিল আমাদের। এটাই ভাবছেন? না, আসলে এসবের কিছুই না। সে আরেকটা ছেলের সাথে মেলামেশা করতো, যেটা আমার মোটেও ভালো লাগতো না। অনেকবার মানা করার পরও সে শুনেনি। একদিন বলেই দিয়েছিলাম, কি এমন রিলেশন তোমাদের যার জন্য সেদিন একটা থাপ্পড় মেরে ব্রেকআপ করে দিছিল। অনেক কষ্ট পাইছিলাম সেদিন। তার কিছুদিন পর দেখলাম সত্যি ছেলেটার সাথে রিলেশন আছে তার। আর কি আমি ছেড়ে দিলাম এই শহর, চলে আসলাম ঢাকা। তারপর কেটে গেছে 4 বছর। নীলিমার সাথে আর দেখাও হয়নি, কথা হয়নি, তবে ফেসবুক আইডিটা ছিল। প্রতিদিন তার টাইমলাইন ঘুরে আসতাম আর দেখতাম মেয়েটা ছবি আপলোড দিছে সেই ছেলেটাকে সাথে নিয়ে। চলুন বাস্তবে ফিরি। অতীত খুবই বোরিং, বাস্তবটা উত্তেজনায় ভরপুর। সানভি, কেমন লেগেছে তোর? আব্বু বিয়েটা ভাইয়ার, তাকে জিজ্ঞেস করলেই পারো। ভাইয়া আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। আমি আপন মনে হাসতে লাগলাম। আমার আর নীলিমার সম্পর্কটা ক্রস কানেকশন। প্রথমে বড় আপু, তারপর গার্লফ্রেন্ড, তারপর এক্স গার্লফ্রেন্ড, আর আজকে ভাবি। হি হি হি। ভাবি কেন বললাম জানেন? কারণ মেয়েটাকে সবারই পছন্দ হয়েছে। হঠাৎ আমি তাকালাম নীলিমার ঠিক পেছনে তার ছোট বোন নীলা। অনেক বড় হয়ে গেছে আর নীলিমার মতোই সুন্দরী। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমিও এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছি দুই ভাই এক বাড়িতেই বিয়ে করব। তবে নীলিমার দিকে তাকিয়ে আরেকটা জিনিস ভাবিয়ে তুললো সে। যাই হোক, আব্বু রাফিকে বলল, তোরা যা, কথা বল আলাদা রুমে। রাফি আবার আমাকে নিয়ে গেল। বলেন তো কেমন লাগে? আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ নীলা আসলো। ভাইয়া একা দাঁড়িয়ে যে? কি করো বলো, তাদের সাথে তো আর যেতে পারবো না। আচ্ছা চলুন আপনাকে পুরো বাড়িটা ঘুরে দেখাই। আচ্ছা চলো। মেয়েটার পেছন পেছন হাঁটতে লাগলাম। মেয়েটা সব কিছু দেখাতে লাগলো। সবশেষে গেলাম ছাদে। আচ্ছা তোমার নামটা কি? নীলা। ভালো নাম তো। জি ভাইয়া, আপনার নামটা কি? সানভি। কি বললেন? সানভি। কঠিন নাম, সহজে উচ্চারণ করা যায় না, তবে আপনার নামটা কিউট আছে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা তোমার নাম্বারটা দাও তো। কেন?
এমনি দাও। সরি ভাইয়া, নাম্বার দিতে পারবো না। আচ্ছা সমস্যা নাই। তবে ফেসবুক আইডি পেতে পারেন। এ তো মেঘনা চাইতেই জল। কথা বলা শেষ করে নিচে নামতেই ধাক্কা খেলাম নীলিমার সাথে। সরি, আমি আসলে দেখি নাই। ইটস ওকে। তার হাতের আলতো স্পর্শ মনটাকে আবারও আঘাত করলো। শুকিয়ে যাওয়া ক্ষতটা আবারও ভিজে উঠল। চোখ জলে ভিজে ওঠার আগেই চলে আসলাম। বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলাম। সবাই কথা বলতেছে ভিতরে। আব্বু কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে, তবে কিছু বুঝতে পারিনি। তার আগে চলে এসেছি। লাস্ট যেদিন তার হাত ধরে হাঁটছিলাম সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল আর বলেছিল ভালোবাসি, কখনো ছেড়ে যাব না। অথচ সেই আজ কত দূরে। আজ অনেক দিন পর সে আলতো স্পর্শে অনেক স্মৃতি মনে পড়ে গেল। চোখটা ভিজে গেছে। হা হা হা। 4 বছরেও নিজেকে বদলাতে পারিনি। এখনও বাচ্চাদের মতো কান্না করি। ইমোশনালগুলো আর গেল না। গাড়িতে বসে ভাবছি নীলিমার কথা। কিছুদিন পরই সে আমার ভাবি হয়ে যাবে। তখন সামলাবো কিভাবে নিজেকে? বাসায় থাকবো না, তখনই ভালো হবে। বসে বসে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, হঠাৎ নীলা মেয়েটা এসে ডাক দিল। ভাইয়া, কোনো মতে চোখটা মুছে উত্তর দিলাম, হ্যাঁ বলো। নাম্বারটা আমি কল দিব রাতে। 017255111। আচ্ছা দিও। মেয়েটা চলে গেল। নীলিমার তো বিয়ে হয়ে যাবে, আমাকেও বিয়ে করতে হবে। আমি বিয়ে তো নীলাকেই করব, আর সেটা একসাথেই। তারপর রোম্যান্স করব নীলিমাকে দেখিয়ে দেখিয়ে। আমি কেন একা থাকবো? সে তো কখনো কষ্ট পাইনি, আমি কেন পাবো? আমাকে ছেড়ে দেওয়ার পর তার জীবনে অন্য কেউ ছিল, আর আমাকে ছেড়ে দেওয়ার পর এখন তার বিয়ে। খারাপ থাকার তো কোনো কারণই নাই। তার একাকিত্ব দূর করার জন্য সবসময় কেউ না কেউ ছিলই। তবে আমি কেন আজও একা আছি? কেন নিজেই কষ্ট পাচ্ছি? সে পারলে আমি কেন পারবো না? আর সবচেয়ে বড় কথা হলো নীলাকে ভালো লাগছে। মেয়েটাও আমাকে পছন্দ করে মনে হয়। এই সুযোগে বিয়েটাও সেরে ফেলা যাবে। একাও থাকতে হবে না, কষ্টও পেতে হবে না। কিরে, চলে আসলি কেন? এমনি। সবাই গাড়িতে উঠলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। অথই ভাইয়াকে বলল, অথই আমার ছোট বোন। ভাইয়া, মেয়ে পছন্দ হয়েছে তো? আমি কি বলবো? তোদের পছন্দ হয়েছে নাকি সেটাই বল। আমাদের তো অনেক পছন্দ হয়েছে। কী রে সানভি, তোর কেমন লাগছে মেয়েটাকে? হিহিহি। যে মেয়ের ভালোবাসার জন্য আজও চোখের পানি ফেলি, আর আমাকে বলতেছে মেয়েকে কেমন লাগছে। মেয়ে তো দেখতে সুন্দর আছে, আর ভাইয়ার সাথে মানাবেও ভালো। তাহলে হয়েই গেল। রাতে ওদের ফোন দিয়ে জানাবো বিয়ের কথা। সেটাই ভালো হবে, আমিও একটা ভাবি পাবো। কি রে, তুই কবে বিয়ে করবে? করব কিছুদিন পর। সব কিছু গুছিয়ে নিই তারপর, কিন্তু তার আগে তোকে বিয়ে দিয়ে দিব। আম্মু, দেখো কি বলে। হা 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 হা। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম মিটিমিটি হাসতেছে। সবারই পছন্দ হয়েছে অনেক, কোনো ঝামেলা করে লাভ নাই। ভাইয়ার সাথে বিয়ে হচ্ছে হোক। আর এমনিতেও আমি আর ওকে বিশ্বাস করতে পারবো না। যতই ভালোবাসি, বিশ্বাস একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। তবে মেয়েটার ছলছল চোখের চাহনি আমাকে কষ্ট কেন দিতেছে? বাসায় এসে রুমে গিয়ে ফোনটা রেখে গোসল করতে গেলাম। নিজেকে সামলাতে হবে। এত ইমোশনাল হলে চলবে না। একটা মায়াজাল আমাকে জড়িয়ে রেখেছে। না পারি ভুলে থাকতে, না পারি ফিরতে। সব রাস্তা যে বন্ধ। নীরব অনুভূতি বেশি কষ্ট দেয়। গোসল শেষ করে বাইরে আসলাম। অনেকবার ভাবলাম, আর ভাববো না তার কথা। তারপরে পারলাম না। কেন জানি তার কথাই ভাবতে ইচ্ছা করছে। কেন যে দেখা হয়েছে আল্লাহই জানে। কখনো ভাবিনি এভাবে দেখা হয়ে যাবে। যাই হোক, দেখা হয়েছে, এরপর কথা হবে। আরও অনেক কিছুই হয়তো হবে। তবে তার আগেই নীলাকে নিজের করে নিব, যাতে কষ্টটা কমে যায়। আর নীলাকে ভালোবাসতে পারলে তো কথাই নাই। তখন আর মনে পড়বে না নীলিমার কথা। রাতে খাওয়া শেষ করে ছাদে দাঁড়িয়ে আছি। সিগারেট জিনিসটা ছাড়া আমি আর আমার গল্প দুইটাই অসম্পূর্ণ। প্যাকেট থেকে সিগারেট বের করে কেবল ধরাইছি, সেই সময় ফোন আসলো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, চিনতে পারছেন আমাকে? সরি, কে আপনি? আমি নীলা। ও সরি, তুমি? তো কেমন আছো বলো? জি ভালো, আপনি? ভালো। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, কেন? না মানে কালকে দেখা করতাম, একটু সময় হবে? জি, কোথায় দেখা করবা বলো। আচ্ছা, সকালে এই জায়গায় আইসেন। ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। কিন্তু বুঝতে পারতেছি না নীলা কেন কালকে ডাকলো। সে কি একা আসবে নাকি নীলিমাও সাথে আসবে? কিছুক্ষণ ভাবলাম, যদি একা আসে তাহলে তো ভালো, আর যদি নীলিমাকে নিয়ে আসে তাহলে তো সমস্যা।
হয়তো অনেক কিছু গোলমাল হয়ে যাবে। নীলিমাকে একা পেয়ে হয়তো কথা বলার ইচ্ছাটা প্রচণ্ড বেড়ে যাবে। বলতে পারবো কি, অনেক কথাই তো জমে আছে, আর কয়েকটা প্রশ্ন যেগুলোর উত্তর না জানলে হয়তো জীবনটা এরকম কষ্টের মধ্যেই কাটবে। এখন আর এসব চিন্তা করে লাভ নেই, যা হওয়ার তা হবেই, দেখাই যাক না কি হয়। একটা রাত পরই দেখা হচ্ছে। সিগারেটটা শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই খেয়াল করলাম 8টা বেজে গেছে। 9টায় যেতে হবে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর হালকা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম। পাশ দিয়ে রিক্সা চলে গেল কয়েকটা। আমি হাঁটতেছি আর ভাবতেছি, যদি সত্যিই ভাইয়ার সাথে নীলিমার বিয়ে হয় তাহলে কি আমি এক বাড়িতে থাকতে পারবো, নাকি নিজেকে সামলাতে পারবো না? সে কি পারবে সামলাতে? তার তো কোনো সমস্যা হবে না, কারণ একটার পর একটা তার লাইফে আছেই। সেখানে আমি থাকলেই কি আর না থাকলেই কি, এসব কিছু ভাবতে ভাবতে চলে আসছি জায়গাটায়, কিন্তু কেউ নেই এখানে। নিরিবিলি একটা জায়গা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আরও 6 মিনিট সময় বাকি আছে। হালকা রোদ্দুর, হালকা ছায়া, ভালোই লাগছে আজ প্রকৃতিকে, কিন্তু কেন জানি মনটা উদাস। আবার অস্থিরতা কাজ করছে কে আসবে সেটা ভেবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 1। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি শাড়ি পরা 2টা মেয়ে আসতেছে, তার মানে নীলিমাও আছে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম, মাথা নিচু করে আছি। দুজনে এসে আমার সামনে দাঁড়াতেই আমি মাথা নিচু করে ফেললাম। কি করব, কি বলবো কিছু বুঝতেছি না। মস্তিষ্ক মনে হয় বিকল হয়ে যাবে এবার। সানভি ভাইয়া, আপু আপনার সাথে কথা বলবে, তাই আপনাকে ডাকা। কি কথা বলেন ভাবি? নীলা, তুই একটু ওইদিকে যা। আচ্ছা, যাচ্ছি। জি ভাবি বলুন, কি বলবেন? তুই ভাবি কেন বলতেছো? তো কি বলবো, কয়দিন পর তো আপনার বিয়ে আমার ভাইয়ের সাথে, তখন তো ভাবি বলতেই হবে, তাই এখন থেকে প্রস্তুতি নিচ্ছি আর কি। হ্যাঁ, কয়দিন পর বিয়ে, এখনো তো আর বিয়ে হয়নি তাই না? হয়নি, তবে খুব শীঘ্রই হবে। আচ্ছা, যেটা বলতে আসছিলাম, জি ভাবি বলুন। আই অ্যাম সরি ফর এভরিথিং। তোমার সাথে অনেক খারাপ করেছি আমি, তার জন্য মাপ চাইতে এসেছি। আমাকে মাফ করে দিও। আরে ভাবি, এটা কোনো কথা? আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি, আর আপনি যেহেতু আমার ভাবি তাই আর কিছু মনে রাখার দরকার নেই, তাই না? দেখো সানভি, আমি সত্যিই চাই তোমাকে, কিন্তু এখন আর সম্ভব না। জি ধন্যবাদ, তবে সম্ভব থাকলেও আর আমাকে পাবেন না। ঠিক আছে, বেশি কথা বলতে পারবো না। নীলা আছে, শুধু এটুকুই বলবো, মাফ করে দিও। জি ভাবি, অবশ্যই। দুজন নিজেদের চোখের পানি মুছে আবার স্বাভাবিক হয়ে গেলাম। নীলাকে ডাক দিলাম, নীলা এদিকে আসো। নীলা আমাদের কাছে আসলো। কথা বলা শেষ? হ্যাঁ, তোমার আপু না বিয়ে হয়নি এখন, আর এখনই ভাইয়ার খোঁজ নিতে চলে আসছে। ও সরি, ভাইয়ার নাম্বারটা তো দিলামই না। হুম 018694521। আচ্ছা সানভি ভাইয়া, শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আপনি কবে বিয়ে করবেন? ভাবতেছি ভাইয়ার সাথে একসাথে বিয়ে সেরে ফেলবো, দেখি ভালো মেয়ে পাই কিনা। খুঁজে পেয়ে যাবেন। হ্যাঁ দেখি, যদি আপনার মতো কাউকে পাই তাহলে তো ভালোই হতো। হা হা হা। আচ্ছা আমি যাই, আমার একটা কাজ আছে। একটা কথা ছিল। কি কথা বলো? এখন না, পরে বলবো। আচ্ছা ভাবি, আসি তাহলে। বলেই চলে আসলাম। বুঝতে পারলাম নিজেকে সামলে নিতে কোনো সমস্যা হবে না, কারণ আমি নীলিমার চোখে ভালোবাসা দেখিনি। তার চোখ আজ কথা বলেনি। হ্যাঁ সে কেঁদেছে, কিন্তু এটাও মনে রাখতে হবে মেয়েরা ছিচ কাঁদনে অল্পতেই কাঁদতে পারে, আমরা ছেলেরা পারি না। আমাদের ইমোশন মেয়েদের চাইতে বেশি, তবে সেটা প্রকাশ করি না। আমরা কাঁদি আড়ালে, লুকিয়ে, কেউ দেখে না। হাঁটতে ইচ্ছা করতেছে না, রিক্সা নিলাম। সারা রাস্তা ভাবলাম আজকে রাতে বাবাকে বলবো আমি নীলাকে বিয়ে করব। তাদের বাসায় প্রস্তাব দিতে আমি একা থাকলে শিওর কিছু একটা ঘটবেই। যদি নীলা সাথে থাকে তাহলে অনেকটা সামনে নিতে পারবো। মেয়েটার চোখে ভালোবাসা দেখেছি আমি। বাসায় ঢুকে আগে আম্মুর রুমে গেলাম, গিয়ে দেখি আম্মু আর অথই বসে আছে রুমে। আমি রুমে ঢুকে আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লাগছে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। তোমার হাতে খাবো, খাইয়ে দিবা? দেখো পাগল ছেলে কি বলে, এত বড় হয়ে গেছে এখনো আম্মুর হাতে খেতে হবে। তুমি খাইয়ে দিবা কিনা বলো। ভাইয়া, তোর জন্য একটা খুশির খবর আছে। কি খবর? তোকে খাইয়ে দেওয়ার জন্য একটা লোক আনবো ভাবতেছি। ভাবি বানিয়ে বিয়ে করবে। আগে তোর বিয়ে দিব, তারপর আমি করব। আম্মু, এবার কিন্তু ওকে মারবো আমি। আম্মু তুমি খাইয়ে দিবে কিনা তাই বলো। আচ্ছা দিচ্ছি। আমি কি করলাম তাহলে? আমাকেও খাইয়ে দিতে হবে। আচ্ছা দুজনকেই খাইয়ে দিব, দাঁড়া খাবার আনছি।
আম্মু রুম থেকে বের হতেই অথইর গাল ধরে জোরে টেনে দিলাম। অথইর সবচেয়ে অপছন্দের কাজ এটা। অথই রেগে গিয়ে আমার চুল টেনে দিল। ভাই বোনের ঝগড়ার মধ্যে মন খারাপ উদাও হয়ে গেল। আর আম্মুর হাতে খাবার খেয়ে নীলিমার কথা ভুলেই গেলাম। আমার মন খারাপ থাকলেই চানাচুর খাই, নয়তো আম্মুর হাতে খাবার খাই। মন খারাপ কোথায় চলে যায় নিজেও জানি না। খাওয়া শেষ করে ঘুমালাম একটু। বিকেলে ঘুম ভাঙতেই দেখলাম নীলা কল দিয়েছিল। আমি উঠে ফ্রেশ হলাম। তারপর ছাদে গিয়ে কল দিলাম নীলাকে। হ্যালো। হ্যাঁ, কল দিয়েছিলে দেখলাম। হ্যাঁ, কেন? কোনো সমস্যা আছে আপনার? সমস্যা কেন থাকবে? তাহলে? কিছু না, বলো কি বলবে? না, বলবো না। কেন বলবা না? কারণ আপনি তখন আমার কল রিসিভ করেন নাই। আমি অনেক রাগ করছি, তাই এখন বলবো না। আমি তখন ঘুমাচ্ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। আমি জানি না এত কিছু, আমি রাগ করছি। এখন যদি আপনি রাগ ভাঙাতে পারেন তাহলে কথাটা বলবো, নয়তো বলবো না। আচ্ছা, একটা কথার উত্তর দাও তো। কি কথা? তুমি বিয়ে করবে কবে? হ্যাঁ, আব্বু আম্মু জানে। আমাকে বিয়ে করবে? মানে? মানে বিয়ে করবে আমাকে? তোমার আপু আর আমার ভাইয়া, আমি আর তুমি করবে বিয়ে? জানি না। আরে রাগ করলে নাকি? আমি তো মজা করতেছিলাম। ও, রাগ করিনি, আমি ভাবছিলাম সিরিয়াসলি বলছেন। আরে না, তোমার তো বিয়ের বয়সই হয়নি। কি? আমার 18 বছর হয়েছে, আরো 2 মাস আগেই। তারপরও তুমি তো পিচ্ছি এখনো, কেমন জানি বাচ্চা বাচ্চা লাগে। আপনার সাথে কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, বাচ্চা না বুড়ি, ঠিক আছে। ধুর, রাখলাম, বাই। বলেই কল কেটে দিল। হা হা হা। মেয়েটাকে রাগিয়ে বেশ মজাই পাইলাম। তবে আরেকটা জিনিস বুঝলাম, মেয়েটা আমাকে ভালোবাসে। আর বিয়ের প্রস্তাব দিলেও কোনো সমস্যা নাই। যেহেতু আমিও জব করি, তাই কোনো সমস্যা হবে না। কথা বলতে বলতে রাত হয়ে গেছে, খেয়ালই করিনি। রাতের আকাশ বরাবরই আমার ভালো লাগে। কেন জানি অন্ধকার খুব পছন্দ আমার। সবাই যেখানে দিনের বেলায় ঘোরাঘুরি করে, আমি সেখানে রাতে ঘুরি। রাতটাই কেন জানি ভালো লাগে। পকেট থেকে সিগারেট বের করে কেবলই সিগারেট ধরাইছে, এমন সময় অথই ছাদে চলে আসছে। ভাইয়া, তুই আবার সিগারেট খাচ্ছিস? আচ্ছা, ফেলে দিতেছি। সব কয়টা আমাকে দে। কেন? দিতে বলছি, দে। আমি প্যাকেটটা ওর হাতে দিলাম। ও সব কয়টা সিগারেট বের করে একটা একটা করে সব কয়টা ভেঙে ফেললো। এবার টাকা দে। ধর, 100 টাকা নে। উফ, 1000 লাগবে। একটা ড্রেস দেখছি, 1000 টাকা শর্ট আসছে, তুই দিবি এখন। কি? 1000 দিতে পারবো না। দাঁড়া, আম্মুকে ডাকতেছি। আম্মু! আরে থাম থাম, দিতেছি, বিকাশ করলাম। আচ্ছা, খরচ সহ দিবি। আচ্ছা দিতেছি, তাও এবারের মতো মাফ কর। আচ্ছা, আর তোরা নীলার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। মানে আমি সব শুনছি, আর এবার তোরও একটা ব্যবস্থা হয়ে যাবে। টাকা তো আর এমনি এমনি নিলাম না। সিগারেট খাওয়ার অপরাধে 1000 টাকা নিলে হারাম হয়ে যাবে, তাই একটা কাজ করে দিয়ে তারপর নিব। বলেই দৌড়ে চলে গেল। আমি মনে হয় এবার গেলাম। জানি না কি বলবে ও। সবার আদর পেয়ে একদম মাথায় উঠে গেছে। এখন শিওর আব্বুকে গিয়ে বলে দিবে আমার আর নীলার কথা। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। অথই নিচে চলে গেল। মাথা ঘুরতেছে আমার। ও সব বলে দেওয়ার আগে আমাকে বলতে হবে, নয়তো আব্বু অন্য কিছু মনে করবে, তখন আবার ঝামেলা হতে পারে। তাড়াতাড়ি করে নিচে নেমে আসলাম। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বু আর আম্মু দুজনে বসে আছে। আমি গিয়ে বললাম, আব্বু একটা কথা ছিল। কি কথা বল? আব্বু আসলে কিভাবে যে বলি, সত্যি অনেক লজ্জা লাগতেছে। নিজের বিয়ের কথা নিজে গিয়ে বলবো? এত ভাবার কি আছে, যা বলার বলে দে। আব্বু আসলে আমি বিয়ে করতে চাই। কি বললি? বুঝি নাই, আবার বল। বিয়ে করবে? বিয়ে লুকিয়ে লুকিয়ে আর কয়দিন প্রেম করবে? এইবার মনে হয় সব গেল। আব্বু প্রেম টেম একদম পছন্দ করে না। মানে কি? এতদিন কি তাহলে প্রেম করছে আমাদের না জানিয়ে? কেউ কি জানিয়ে প্রেম করে নাকি? তা মেয়েটা কে শুনি? নীলা। কোন নীলা? আমার বড় ভাইয়ের হবু বউয়ের বোন। সানভি, আমি কখনো ভাবিনি তুই এমন একটা কাজ করবি। যা আমাদের সামনে থেকে। আব্বু আমি প্রেম করি না, শুধু ভালো লাগছে তাই বলতে আসছিলাম যে ভাইয়ার সাথে একসাথে বিয়েটা সেরে ফেললে কেমন হয়। আব্বু ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব, কথা বলবি না একদম। চুপচাপ নিজের রুমে যা। আব্বুর কথা মতো রুমে চলে আসলাম, কিন্তু কেমন জানি লাগতেছে। আব্বু কি করবে কে জানে। দেখে তো খুব রেগে আছে মনে হলো। থাকলে থাকুক, তাতে আমার কি। বিয়ের বয়স তো হয়েছেই, আর বেকার তো বসে নেই, বিয়ে করাবেই না কেন।
বিয়ে না করালে পালিয়ে যাব, তবুও নীলিমার সাথে এক বাড়িতে একা থাকা সম্ভব না। কখন কি ঘটে বলা যায় না। এখন নীলাই সব। নীলাকে নিয়ে স্বপ্ন দেখতে হবে, তাকে নিয়ে বাঁচতে হবে। বসে বসে এসব ভাবতেছি, এমন সময় অথই রুমে ঢুকলো। ভাইয়া ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? আরে তোরও বিয়ে হয়ে যাবে এবার। মানে হলো আব্বু আর আম্মুর কথা শুনে যেটা বুঝলাম সেটা হলো কালকে আব্বু আর আম্মু আবার যাবে ওদের বাসায়, আর তারপর নীলা ভাবির সাথে তোমার বিয়ে ঠিক করবে। কি সত্যি? হ্যাঁ সত্যি, তবে আমার মন খারাপ। কেন? তোর তো খুশি হওয়ার কথা, একসাথে দুইটা বিয়ে হবে বাড়িতে, আনন্দ করবি, মজা করবি। আরে ধুর, রাখ তোর মজা। আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেল, এখন হাত খরচ কই পাবো? মানে কি? মানে আর কি, তুই সিগারেট খাইতি আর আমি ওখান থেকে ইনকাম করতাম, এখন তো সব বন্ধ হয়ে যাবে। ভাবি তোকে তো আর সিগারেটই খেতে দিবে না। আচ্ছা বোন, আমার কষ্ট পাস না, তোকে প্রতি মাসে 2000 করে টাকা দিব। কিন্তু কেন দিবি? আজকে আমার সব কাপড় তুই ধুয়ে দিবি, তাই? আমি পারবো না, এর আগেও তুই বলছিলি কিন্তু টাকা দিস নাই। এবার দিব, সত্যি কসম? কসম। অথইকে প্যান্ট শার্ট বের করে দিয়ে দরজা বন্ধ করলাম। উপরের দিকে তাকিয়ে দেয়াল দেখতেছি, হঠাৎ বাঁদিকে চোখ পড়তেই পুরনো ডায়েরিটা চোখে পড়ে গেল। ডায়েরিটা বের করলাম, ধুলো জমে গেছে প্রতিটা পৃষ্ঠায়। এটা তো শুধু ডায়েরি, আমার মনেই তো ধুলো জমে গেছে। ডায়েরিটা মুছে আবার রেখে দিলাম জায়গা মতো, কারণ এটা খুললে আবার নীলিমার স্মৃতিতে জড়িয়ে যাব। এর চাইতে ভালো নাই খুললাম। নিজেকে কেন আটকে রাখবো তার কাছে? সে তো বন্দি নেই, মুক্ত পাখির মতো হাসছে। তবে আমি কেন বিরহ ব্যথায় কষ্ট পাচ্ছি এখনো? জানি এর কোনো উত্তর আমার কাছে নেই, তাই নিজেকে প্রশ্ন করে বৃথা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। কি ভেবে আবারও ছাদে গেলাম, গিয়ে নীলাকে কল করলাম। দুবার রিং হতেই কলটা রিসিভ হলো। হ্যালো। হ্যাঁ বলো। আমি তখনও বুঝে উঠতে পারিনি এটা নীলা নয় নীলিমা, তাই আবার বললাম, কি করো? আমি নীলিমা। কথাটা শোনার পর বুঝতে পারলাম এটা নীলিমা, নীলা নয়। হঠাৎ করে বুকের ভেতর ছ্যাদ করে উঠলো, মনে হলো ইমোশনগুলো সব উপরের দিকে উঠে আসতেছে। এক একটা দীর্ঘশ্বাস যেন সব ইমোশন বের করে দিচ্ছে। আমি কোনো মতে বললাম, নীলা কোথায়? আব্বুর রুমে। ওকে একটু ডেকে দাও, কথা আছে ওর সাথে। কি কথা আমাকে বলো। সুযোগ পাইছি এবার, কষ্ট দিছো আমাকে তুমি, এইবার তোমাকে জ্বালাবো আমি, দেখি কতটা সহ্য করতে পারো। আমি কোনো কিছু না ভেবে বলেই দিলাম, নীলার সাথে আমার বিয়ে নিয়ে কথা হবে কালকে, তাই ওর সাথে কিছু কথা ছিল, একটু ফোনটা ওকে দেওয়া যাবে? নীলার সাথে তোমার বিয়ে মানে? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা হাত পা সব ঠিক আছে। ওর কান্না মিশ্রিত কণ্ঠটা শুনলাম। সানভি, তুমি কি সিরিয়াসলি বিয়ে করবা? বিয়ে তো করতে হবে তাই না? তো ভাবলাম একসাথেই করে ফেলি। একসাথে থাকতে না পারলাম, বিয়ে তো করতে পারবো তাই না? তোর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজটা আমাকেও কষ্ট দিতে লাগলো, তবে পুরনো কথা মনে পড়ে আর কষ্ট লাগে না। যতটা পেইন সে আমাকে দিছে, আমার সামনে দিয়ে বাইকে করে ঘুরছে, দেখিয়ে দেখিয়ে প্রেম করছে, তখন তো তার কষ্ট হয়নি, আজ কেন হচ্ছে? সে তো খুশি থাকার কথা। সে যেমন ছেলে চাইতো তেমন ছেলে পেয়েছে, টাকাওয়ালা, হ্যান্ডসাম। বলতে দ্বিধা নেই, আমার বড় ভাই আমার চাইতো ভালো দেখতে আর অনেক রোমান্টিকও। তাহলে কেন পারছে না সে তাকে নিয়ে সুখে থাকতে? এসব ভাবতে ভাবতে ফোনের দিকে তাকালাম। হ্যালো। আচ্ছা, আমি নীলাকে ফোন দিতেছি, কথা বলো। আচ্ছা ঠিক আছে। 2 মিনিট পর নীলার কণ্ঠ শুনতে পেলাম। আবার ফোন কেন দিছেন? একটা কথা জানার ছিল। কি কথা? আমাকে বিয়ে করবা? কি বলেন এগুলো? যা বলি তার উত্তর দাও, নয়তো অন্য মেয়ে দেখতে হবে। অন্য মেয়ের দিকে তাকালে না তোর চোখ আমি উপরে তুলে নিব। হা হা হা। তার মানে বিয়ে করবা? আমার লজ্জা লাগতেছে, রাখি, বাই। আরে শোনো, আরেকটা কথা জানার ছিল। কি কথা? তোমার বয়ফ্রেন্ড আছে? বিয়ের প্রপোজাল দিয়ে এখন আসছে, বয়ফ্রেন্ড আছে নাকি জানতে। সরি, আসলে আমি জানতাম না তোমার বয়ফ্রেন্ড আছে। আমি মানা করে দিতেছি বাবাকে। বেশি বুঝেন কেন এত? শোনেন, আমার বয়ফ্রেন্ড নাই। ফোনটা কেটে গেল, লজ্জা পাইছে। আপন মনে হেসে উঠলাম, মনে হয় এবার সত্যি নীলার প্রেমে পড়ে গেছি। উত্তেজনা কাজ করছে ভিতরে, কি হবে কালকে সেটাই দেখার। তবে মনে হয় না খারাপ কিছু হবে, কারণ ভাইয়ার সাথে নীলিমার বিয়ে ঠিক হতে পারলে আমার সাথে নীলার কেন হবে না? এত চিন্তা করে লাভ নেই, এর চাইতে ভালো ঘুমিয়ে পড়ি। যা হয় কালকে দেখা যাবে। পরের দিন সকালে ঘুম ভাঙলো আব্বুর ডাকে। এই যে ওঠেন, সকাল হয়ে গেছে। আব্বু, এত সকালে ডাকতেছো কেন?
9টা বাজে, এখনো সকাল। ওহো, অফিসের সময় হয়ে গেছে। আজকে অফিসে যেতে হবে না। কেন? আপনার জন্য মেয়ে দেখতে যাব, উঠেন তাড়াতাড়ি। কোন মেয়ে? আছে একজন, আমার বন্ধুর মেয়ে। তুই যা করছোস, কখন আবার কার সাথে পালিয়ে যাস বলা তো যায় না, তাই তোরও বিয়ে করাবো তোর ভাইয়ের সাথে। কিন্তু আমি তো নীলাকে। নীলাকে কি? কিছু না। তাড়াতাড়ি আই, সবাই অপেক্ষা করতেছে তোর জন্য। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আব্বু আবার কি শুরু করলো? আল্লাহই ভালো জানে কোন মেয়েকে আবার ধরে আনবে। যাই হোক, আমি ডিরেক্ট বলে দিব আমার পছন্দ হয়নি, নীলাকে ছাড়া কাউকে বিয়ে করব না আমি, এটাই ফাইনাল। গোসল করে তৈরি হয়ে বের হলাম। আব্বু আম্মু আর অথই বসে আছে নিচে যেতে অথই আমার দিকে তাকিয়ে মুচকি আসলো। বোনটাও যা হয়েছে, সবার আদর পেয়ে একদম দুষ্ট হয়ে গেছে। আব্বু আম্মু আমাকে দেখে বের হতে অথইকে বললাম, ওই তুই তো বলি নীলার সাথে আমার বিয়ে। আমি শুধু শুনছি তোকে বিয়ে করাবে। আমি ভাবছি নীলার সাথেই করাবে, তাই বলছি। আমি কি জানতাম নাকি যে আব্বুর বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করবে? ভালো করছস, আমার লাইফটা শেষ হয়ে যাবে যদি নীলাকে বিয়ে না করতে পারি। মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলছি। তা তো বাসবেই। আমার বড় ভাইয়ের বউয়ের ছোট বোন বলে কথা, ভালোবাসতে হবে না? তবে আফসোস, তোর বিয়ে অন্য কারোর সাথে। এত কথা না বলে চল এখন দেখি কোন পেতনির সাথে বিয়ে করায়। চল। কথা বলতে বলতে গিয়ে গাড়িতে উঠলাম। ড্রাইভার নাই, তাই নিজেকে ড্রাইভ করতে হবে। সবাই গিয়ে পেছনে বসলো, নিজেকে ড্রাইভার মনে হচ্ছে। অথইকে ডাক দিয়ে সামনে আনলাম। কি ব্যাপার? কি আর ব্যাপার, সবাই পেছনে বসলে নিজেকে ড্রাইভার মনে হয়, তাই তোকে সামনে আনলাম। আচ্ছা চল। কিন্তু যাবোটা কোথায়? আব্বু, ভাইয়া জিজ্ঞাসা করতেছে কোথায় যাবে। কোথায় আবার? সে যাকে ভালোবাসে তার বাসায়। লুকিয়ে প্রেম করার শাস্তিস্বরূপ তাকে বিয়ে করানো হবে। আব্বুর কথা শুনে সেই লেভেলের খুশি লাগতেছে। মিথ্যা বললো কেন তাহলে? মজা নিস আমার সাথে? আমিও শোধ নিব এর। আমাকে টেনশনে রেখে মজা নেওয়া। নীলিমার বাসার সামনে এসে গাড়ি থামালাম। তারপর আব্বুর পেছন বাসায় ঢুকলাম। কেন জানি অনেক লজ্জা লাগতেছে। বুঝলাম সেদিন ভাইয়ারও সেম অবস্থা হয়েছিল। বাসার ভিতরে ঢুকে একজোড়া চোখ খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না চোখ জোড়াটা। আব্বুর সাথে গিয়ে বসলাম সোফায়। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো। রাতে যা বললাম সেটার ব্যাপারে কথা বলতেই আসলাম। মেয়েকে দেখুন, তারপর না হয় কথা বলি। ডাকুন মেয়েকে। নীলা, এদিকে আয় তো মা। ভীষণ অস্থিরতা কাজ করতেছে মেয়েটাকে দেখার জন্য, মনটা ভীষণ ব্যাকুল হয়ে পড়ছে। হঠাৎ দরজা ঠেলে বেরিয়ে এলো সে। কালো শাড়িতে হালকা মেকআপ আর হালকা লিপস্টিকে অন্যরকম লাগছিল তাকে। ইচ্ছে হচ্ছিল এখনই হাতটা ধরে ফেলি সারা জীবনের জন্য। বাইরে কি ঘটছে সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমি হারিয়ে গেছি নীলাতে, কেউ পারবে না আর আমায় সামলাতে। ঘোর কাটলো অথই ডাকে। এই ভাইয়া, হ্যাঁ কি বল? এদিকে আয়। কি বল? ভাবিকে নিয়ে রুমে যা, কথা বল। আচ্ছা, বুঝি না কেন আলাদা রুমে যেতে হবে। দেখছিলাম তাকে, দেখতে থাকি না কেন বারবার যেতে হবে আলাদা রুমে? ঘোরটাই কেটে গেল। তবে আজকে তো সে নেশার মতো কাজ করছে, যতবার দেখতেছি ততবারই মাতাল হয়ে যাচ্ছি। পারফিউমের গন্ধে অবস্থা অনেকটাই খারাপ। চলে আসলাম আলাদা রুমে। জানি না আব্বু কি বলছে, আমি তো শুধু দেখছিলাম তাকে। যাই হোক, নীলার দিকে তাকিয়ে দেখলাম সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভালো করে তাকিয়ে লক্ষ্য করলাম শাড়ির কুচিটা এলোমেলো হয়ে আছে। তার মানে সে শাড়ি পরতে জানে না। আমিও তো পরতে পারি না, কি হবে তাহলে? দূরও এত রোমান্টিক হয়ে কি হবে? সে নিজেই শিখে যাবে। দুজনেই চুপচাপ, এ যেন নীরবতা পালন করছি এমন কিছু। কি বলবো, কি বলা উচিত কিছুই বুঝতে পারতেছি না। মেয়েটাও চুপ করে আছে। সব দ্বিধা ভেঙে আমি প্রশ্ন করলাম, বিয়েটা করতে তুমি রাজি? সরাসরি প্রশ্ন করাতে তার মুখটা কেমন যেন লাল হয়ে গেল। আমিও আছি বোকার মতো, সরাসরি প্রশ্ন করে বসলাম সে বিয়ে করতে রাজি কিনা। এখন কি বলবো, হার্টবিট অলরেডি অনেকটাই বেড়ে গেছে। এবার তাকে প্রশ্ন না করে নিজেই বলতে লাগলাম, তোমাকে সেই প্রথম দিন দেখে প্রেমে পড়ে গেছি। যেহেতু ভাইয়ার বিয়ে আর মাত্র 15 দিন বাকি, তাই প্রেম করার সুযোগ নাই। খুব ইচ্ছা ছিল প্রেম করে বিয়ে করব। চলো নাই বাকি 15টা দিন প্রেম করি, তারপর বিয়ে। যদি থাকো রাজি, বিয়ে ঠিক করবো আজই। নীলা, উইল ইউ ম্যারি মি? ইয়েস আই উইল। কথাটা বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। শিওর হয়ে গেলাম মেয়েটাও আমাকে ভালোবাসে। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ অনুভব করলাম মেয়েটা কাঁদতেছে। কি হলো, কাঁদতেছো কেন? জানেন, আমিও আপনাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। আমি ভেবেছিলাম পালিয়ে বিয়ে করব, কিন্তু আমাদের তো বিয়ে ঠিক হয়ে গেল। এখন কি হবে? ওয়াল্লা, আমারে উঠায় না। মেয়ে বলে কি? মেয়েটার কোমরে হাত থেকে টান দিতে নীলা আমার বুকের সাথে এসে আটকে গেল। এমন সময় দরজায় টোকা পড়লো। উফ, এখনই আসতে হলো। নীলার কানে কানে বললাম, তোমাদের বাসায় প্রাইভেসি নাই।
মেয়েটা খিলখিল করে হাসতে লাগলো। আমি দরজা খুলে দেখলাম বাইরে নীলিমা দাঁড়িয়ে। নীলিমা আমাকে দেখে কেমন জানি হয়ে গেল, ঝটপট ভিতরে ঢুকে গেল আর আমিও কিছু না বলে বাইরে চলে আসলাম। হবু বউয়ের সামনে এক্স গার্লফ্রেন্ডকে কি বলবো। আমি এসে বসলাম আব্বুর পাশে। তারা কথা বলতেছে, হাসতেছে, মনে হয় বিয়েটা কনফার্ম। সানভি, তোর মত কি? আমি কি বলবো, তোমরা যা বলবে তাই হবে। তাহলে আর কি, আগামী মাসের 12 তারিখ তোদের বিয়ে। আচ্ছা আব্বু, আমি আসতেছি, আমার একটু কাজ আছে। ভাইয়া আমিও যাব, চল। আচ্ছা যা। সালাম দিয়ে বাইরে চলে আসলাম। কি রে ভাইয়া, তোর কি মন খারাপ? না, মন খারাপ কেন হবে? যাকে চাইছি তার সাথে তো বিয়ে, মন খারাপ কেন হবে? জানি না, বাট মনে হচ্ছে মন খারাপ। আরে না, মন খারাপ না, এমনি মাথা ব্যথা করতেছে। তবে যাই বলিস না কেন, নীলা ভাবির চাইতে নীলিমা ভাবি দেখতে সুন্দর। বলছে তোরে? নীলা দেখতে সুন্দর, নীলিমার চাইতে একটু খাটো, শুধু, আর কিছু না। ওই হলো, নিজের বইয়ের প্রশংসা আর করতে হবে না। হুঁ, বাদ দে। ভাবতেছি তোর জন্য ছেলে দেখবো, একসাথে 3টা বিয়ে হবে, বাড়িতে খরচ কম হবে। ভাইয়া খারাপ হয়ে যাবে কিন্তু, আমি এখন বিয়ে করব না, ঠিক আছে? তাহলে ঠিক আছে, যখন ইচ্ছা করিস, এখন চুপ থাক। ওকে। বাসায় এসে গোসল করলাম, ভালো লাগতেছে না কেন জানি। একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম দিলাম, কিন্তু বেশিক্ষণ ঘুম হলো না। ফোন কলের শব্দে ঘুম ভেঙে গেল। নীলার কল। হ্যালো। কি করেন? এই তো ঘুমাচ্ছিলাম, তুমি? ভাবতেছি কি ভাবো? কত তাড়াতাড়ি কত কিছু হয়ে গেল, তাই না? অনেক কিছু হয়ে গেছে। সামনে তো আরো অনেক কিছু হবে। এখন বলো কি জন্য কল দিছো? আজকে একটু ঘুরতে বের হব তোমার সাথে, তাই। ভাবিকে নিয়ে আসবা? না, একাই আসবো। আর আপু তো শপিং এ গেছে তোমার ভাইয়ের সাথে। কি? হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে? আর 14 দিন পরে তো বিয়ে, এখন থেকে শপিং করবে না তো কখন করবে? আমি এই জন্য অবাক হইনি, অবাক হয়েছি তুমি এখনো শপিং এ যাও নাই তাই। আমি কি একা একা শপিং এ যাবো নাকি? না, একা কেন যাবা? এখন আমার সাথে যাবা, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। সত্যিই নিয়ে যাবেন? না, মিথ্যা মিথ্যা নিয়ে যাব। তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি, 3টা বাজে 30 মিনিটের মধ্যে আসবা। আচ্ছা আপনি দাঁড়ান, টঙের দোকানে আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবা। ঠিক আছে, বাই। রেডি হয়ে মামার দোকানে গিয়ে দেখি সব বন্ধুরা আড্ডা দিতেছে। কাজের চাপে পড়ে অনেকদিন আড্ডা দেওয়া হয় না, গিয়ে বসলাম ওদের সাথে। কিরে, কি খবর? তোকে তো আর দেখা যায় না। কেমনে দেখবি, সারাদিন তো অফিসেই থাকি। তা ঠিক, তবে বাবার এত টাকা দিয়ে কি করবি? তোর চাকরি করা কি দরকার? শোন ভাই, তোদের বাবার টাকা আছে, তোরা বসে বসে খা, আমারে জ্ঞান দিস না। আচ্ছা ঠিক আছে, আজকে রাত 9টায় পার্টি আছে, তুই আসবি। কিসের পার্টি? আমার গার্লফ্রেন্ডের বার্থডে। আচ্ছা, আসবো। বাইরের দিকে তাকিয়ে দেখি নীলা আসতেছে। দোস্ত, একটা জিনিস বলা হয়নি। কি? 12 তারিখ আমার বিয়ে, সবাই আসবি, কার্ড পাঠিয়ে দিবনি। কস কি? কেমনে কি? আরে বলিস না, বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে এক বাড়িতে 2টারে পছন্দ হয়েছে। কি আর করার, আব্বা বিয়া করাইবো এখন। ভালোই, সবাই দেখি বিয়া করতেছে, তুই বিয়া করলে আর 2জন বাকি। আচ্ছা দোস্ত থাক, রাতে কথা হবে, নীলা আসতেছে। সানবি? নীলা মানে? তোকে রাতে সব বলবো, এখন যাই, বাই। নীলা এসে দাঁড়িয়ে আছে, খেয়ালই করিনি, দৌড়ে গিয়ে রিক্সায় উঠলাম। সরি, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ার কারণে একটু আড্ডা দিলাম। ঠিক আছে, তবে এত কাছে কেন বসছেন? দূরে যান। নীলার কথায় কিছুটা অপ্রস্তুত হলাম, কিছু বলতে পারলাম না, আর একটু বাইরের দিকে চেপে বসলাম। তার কথায় পুরো বোকা বনে গেছি। বাইরের দিকে তাকিয়ে আছি, হঠাৎ নীলা টান দিয়ে তার দিকে টেনে নিল। তারপর আমার কাঁধে মাথা রাখলো, চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ড মেরে কাহিনী বুঝলাম। তারপর নীলার হাত ধরে তার মায়াবী মুখটার দিকে তাকালাম। মেয়েটা লজ্জায় এখনো চোখ খুলতে পারছে না। হয়েছে, এবার চোখ খুলো। না, খুলবো না। কেন? আমার লজ্জা লাগে। হায় রে, এত লজ্জা আসে কোথা থেকে? জানি না, বাট আমার চোখ খুলতে পারবো না। আচ্ছা, আমি চোখ বন্ধ করতেছি, এবার খুলো। আচ্ছা। নীলা চোখ খুলতে আমি হেসে উঠলাম। কেমনে এত লজ্জা পাই বুঝি না। আপনি চোখ বন্ধ করেন নাই কেন? চোখ বন্ধ করলে কি লজ্জা মাখা মুখটা দেখতে পারতাম? ধুর, আপনার সাথে আর কথাই বলবো না। রিক্সা চলছে তার গতিতে, আর আমরা আমাদের মতো। ব্যস্ত শহরে প্রিয় মানুষের সাথে রিক্সায় বসে এমন খুনসুটি বা কয়জন করতে পারে? রিক্সা আর কাপল মানেই রোমান্টিক অনুভূতি, যেটা বাইক কিংবা বড় গাড়িতে পাওয়া যায় না। জ্যামে পড়লেও কোনো সমস্যা নেই, একটু ফাঁকা পেলে বেরিয়ে যায় রিক্সা, এজন্য রিক্সাই বেটার। নীলাকে নিয়ে গেলাম শপিং মলে। বলো কি কি কিনবা? বেশি কিছু লাগবে না, এখন অনেক সময় পড়ে আছে, তখন আসবো।
এখন একটা শাড়ি কিনবো, তারপর দুজনে মিলে কিছুটা সময় কাটাবো। আচ্ছা চলো। একটা কালো শাড়ি কিনলাম আর আমার জন্য একটা শার্ট পছন্দ করলো তিনি। কি আর করার, কিনতে হলো। শপিং শেষ করে রেস্টুরেন্টে বসলাম, ক্ষুধা লাগছে অনেক। খাবারের অর্ডার দিয়ে বসে আছি নীলাকে নিয়ে। হঠাৎ বাদিকে তাকাতেই দেখি ভাইয়া আর নীলিমা দুজনে বেশ হেসে হেসে কথা বলতেছে। তাহলে নীলিমা আমাকে দেখলে চুপচাপ আর মনমরা হয়ে যায় কেন? এমনিতে তো বেশ ভালোই হাসছে, ঘুরছে, কথা বলছে সবার সাথে। নীলা লক্ষ্য করলো ব্যাপারটা, আমি ওইদিকে তাকিয়ে আছি। আরে আপু আর ভাইয়া না? সেটাই তো দেখতেছি। আপনি বসুন, আমি আসতেছি। বলে ওদিকে চলে গেল, কিছু বলার সুযোগই দিল না। ও গিয়ে কি জানি বললো, একটু পর ভাইয়া ডাক দিল। আমি গিয়ে বসলাম ওখানে। এখানে কি করস? তুমি কি করো? আমি তো তোর ভাবিকে নিয়ে শপিংয়ে আসছিলাম, ক্ষুধা লাগছে তাই এখানে আসলাম। আমিও সেই কারণেই আসছি। খাবার এসে গেছে। নীলা আর ভাইয়া বেশ খুশি, তারা কিছু জানে না তাই চুপ হয়ে গেছি আমি আর নীলিমা। খাচ্ছি কম আর ভাবছি বেশি। কি একটা গন্ডগোল লেগে গেল আমার জীবনে। এক্স গার্লফ্রেন্ড ভাবি হতে চলেছে, আর প্রতিদিন তার সাথেই বারবার দেখা হচ্ছে। না পারছি নিজেকে আটকাতে, না পারছি কিছু বলতে। নীলিমাকে ছেড়ে এবার নীলার দিকে তাকালাম। বেশ হাসি খুশি মেয়েটার হাসিটা পাগল করার মতো। এই টানেই পড়ে থাকতে চাই, আর চাই না পুরনো মায়ায় বন্দি থাকতে। পুরনো মলিন স্মৃতির পাতায় নিজেকে বন্দি রাখতে চাই না। সে তো আমার মনের কথা বুঝেনি আমার ভালোবাসা, তাহলে কেন পড়ে থাকবো তাকে নিয়ে? এখন আমার ইচ্ছা শুধুই তাকে জানানো, আর কিছু না। এখনও এতটাও নীলার মায়ে পড়িনি, তাই হয়তো পারতেছি না, তবে পারবো, তাকে দেখিয়ে দিব। তাকে ছাড়া আমি অচল না। অবশ্য দেখানোর খুব বাকিও নাই, বিয়েটা তো কনফার্ম। কিরে, খাচ্ছিস না কেন? কই খাচ্ছি তো। বুঝতে পারছি, তোরা থাক। নীলিমা, চলো আমরা অন্য কোথাও যাই। ওকে চলো। অর্ধ কান্না মিশ্রিত চোখে আমার দিকে তাকালো নীলিমা। আমি নীলার হাত চেপে ধরলাম তাকে দেখানোর জন্য। নীলা চোখ বড় বড় করে তাকালো। আমি আরও শক্ত করে চেপে ধরলাম তার হাত। নীলিমার চোখে খুব কষ্ট হচ্ছে নাকি জ্বলছে, যাই হোক, তার চোখে জল দেখে মনটা একটু হলেও শান্তি পেল। জানি না কেন, তবে প্রতিশোধ নিতে আমার খারাপ লাগছে না। পৈশাচিক আনন্দ হচ্ছে। সেও তো করেছে, আমার ভালোবাসা, ইমোশন সব নিয়ে খেলছে, তখন সেও মজা নিছে। এখন না হয় কিছুটা সময় আমিও খেললাম। নীলিমা চলে গেছে ভাইয়ার সাথে। নীলা হাত ধরে টানাটানি করতেছে, তাকে দেখলাম বেশ শক্ত করে ধরেছি। ইস, কাচের চুড়িটা আর একটু হলে হাতটা কেটে ফেলতো। লাল হয়ে গেছে, তাকিয়ে দেখি তার চোখেও জল। মেয়েদের চোখে এত জল কোথা থেকে আসে কে জানে। সরি, খেয়াল করিনি। ব্যথা পাইছো তুমি? মাথা নাড়িয়ে বলল না বলল, অথচ তার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ব্যথা পাইছে। হাতটা আলতো করে ধরলাম, এবার হাতটা কাছে টেনে নিয়ে আলতো করে একটা কিস করলাম। এবার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে তার। লজ্জায় মাথা নিচু করে ফেলছে অলরেডি। সত্যি বলতে তার এই লজ্জা মাখার চেহারাটা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। তার চোখের দিকে তাকালে বুঝতে পারি কতটা গভীরতা আছে, যেখানে আমি একবার পড়ে গেলে যখন তখন হারিয়ে যাব। সত্যি কিছু মানুষের চোখ আছে যেগুলো অত্যন্ত গভীর এবং মায়াভরা। একটা মানুষকে বশ করার জন্য শুধু চোখের দিকে তাকিয়ে তার মায়াভরা হাসিটাই যথেষ্ট। পাগল করার মতো চাহনি নীলার। এই যে কোথায় হারালেন আবার? তোমার চোখে। কি সব বলেন, আমি বুঝি না কিছুই। আমি প্রেমের ভাষায় কথা বলি, আমাকে ভালোবাসো, সব বুঝতে পারবে। ঠিক আছে, শিখিয়ে দেন কিভাবে ভালোবাসতে হয়। শিখাবো? হ্যাঁ শিখান। সত্যি শিখাবো? হ্যাঁ শিখান। ভেবে বলো, শিখাবো? না, আপনার সাথে থাকলে এমনিই শিখে যাব। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো সাথে সাথেই থাকা লাগবো। এবার চলুন, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। আচ্ছা আসো। বিল দিতে গিয়ে শুনলাম ভাইয়া বিল দিয়ে গেছে। বাহ, ভালো কাজ করছে, কিছু টাকা বেঁচে গেল। বাইরে এসে রিক্সা নিতে গেলে নীল বাধা দিয়ে বলল, রিক্সা না, হেঁটেই যাব। 1 ঘন্টা সময় লাগবে হাঁটলে। তো চলুন, 1 ঘন্টা হাঁটবো আপনার সাথে, আমার কোনো সমস্যা নাই। আপন মনে হেসে উঠলাম। মেয়েটা মনে হয় প্রেমের ভাষা শেখার চেষ্টা করতেছে। চেষ্টা করতে থাকুক, ক্ষতি কি। ব্যস্ত রাস্তার পাশে হেঁটে চলেছি দুজন। নীলার হাতের সাথে আমার হাতের ছোঁয়া লাগছে বারবার। অনুভব করতেছি তাকে। ভেতর থেকে কেমন একটা ফিল হচ্ছে বলে বোঝানো যাবে না। বারবার ছোঁয়া লাগছে কিন্তু হাত ধরছি না। দেখি নীলা কি করে। আমি চাই সে আমার হাতটা ধরুক এবার। হঠাৎ নীলা আমার হাতটা ধরে ফেললো। মাথাটা নিচু করে হাঁটছে সে। আমি হাঁটছি উপরের দিকে তাকিয়ে। রাতের আকাশ দেখতেছি আর হাঁটতেছি। কতক্ষণ হয়েছে জানি না, দুজনে হাঁটতেছি। এখনো হাত ছাড়িনি, নীলা ছাড়িনি, আমিও। ব্যাপারটা কিছুটা এরকম। মেইন রোড ছেড়ে এবার বাসার রাস্তায় হাঁটতেছি। নীলা হাঁটতে পারছে না,
একটু পর পর দাঁড়িয়ে পড়ছে। বুঝতে পারলাম কষ্ট হচ্ছে হাঁটতে। কি হয়েছে? পা ব্যথা করতেছে, হাঁটতে পারছি না। রিক্সা নিব? না, তাহলে কষ্ট হলেও হাঁটবো আপনার সাথে সারাটা রাস্তা। বাকি জীবনটা তো আপনার সাথেই হাঁটতে হবে। এখন থেকেই না হয় শুরু করে দেই। তুমি অলরেডি প্রেমের ভাষা শিখে গেছো। হয়তো, কিন্তু আমি সত্যিই চাই আপনার সাথে জীবনের বাকি রাস্তাটা পার করতে। এবার আর কোনো কথা না বলে নীলাকে কোলে তুলে নিলাম। পুতুলের মতো মেয়েটা বুকে মাথা রেখে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। লজ্জায় কাঁপছে মেয়েটা, কিছুটা ভয় ভয় জিজ্ঞেস করলো, এটা কি করলেন? বাকি রাস্তাটা তো আমার সাথেই হাঁটবে। এখন যদি পায়ে ব্যথা করে তাহলে বাকি রাস্তা কিভাবে হাঁটবে? তাই একটু সাহায্য করলাম তোমাকে। মানুষ দেখছে তো। এটা মেইন রোড না, আশেপাশে একটাও মানুষ নাই। তারপরও আমার লজ্জা লাগতেছে। আমি হেঁটে যাব, নামিয়ে দিন আমাকে। লজ্জা লাগলে চোখ বন্ধ করে থাকো। নীলাও চুপ, আমিও চুপ। নিঃশব্দে হেঁটে চলেছি আমি। আকাশে মেঘ জমেছে, শুধু বৃষ্টি নামাটাই বাকি। তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি, অপেক্ষা শুধুই বর্ষণের। হঠাৎ ঝুম করে বৃষ্টি নেমে গেলে খারাপ হতো না। আজ হঠাৎ বৃষ্টিটাকে খুব মিস করতেছি। যদি বৃষ্টি নামতো, মনে মনে প্রার্থনা করতেছি যাতে বৃষ্টি নামে। হঠাৎ মেঘের গর্জনে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর শুরু হলো বৃষ্টি। আল্লাহকে মনে মনে ধন্যবাদ জানালাম। নীলা মেঘের গর্জনে এখনো ভয় চুপসে আছে, সেই সাথে অঝরে বৃষ্টি। দুজনে ভিজে একাকার। ইচ্ছে হচ্ছে নীলাকে একটা কিস করি, কিন্তু না, বিয়ের আগে কিস করব না। আর তো কয়েকটা দিন, তারপর না হয় একসাথে বৃষ্টিতে ভিজা যাবে। হাজারবার কিস করলেও কোনো বাধা থাকবে না, কিন্তু আজকে না। আজকে নিজেকে সামলাবো যেভাবেই হোক। নীলা আর আমি দুজনেই ভিজে গেছি। মেয়েটা বৃষ্টিতে ভিজে ভিজে কাঁপতেছে, ঠান্ডা লাগতেছে মনে হয়। সামনে একটা চায়ের দোকান, নির্জন রাস্তা। রাতের বেলা খুব কম মানুষই থাকে সেখানে। দোকানে গিয়ে দাঁড়ালাম। নীলা ছাড়ছে না আমাকে, নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে। দোকানে আরেক জোড়া প্রেমিক প্রেমিকা, তারা এক কাপে দুজনে চা খাচ্ছে। নীলা, চা খাবা? না, আপনি খান, আমি এইভাবেই থাকবো। আচ্ছা থাকো, আমি চা খাই তাহলে। মামা, এক কাপ দুধ চা। ঝুম বৃষ্টি আর মামার চা বানানোর টুংটাং শব্দ খারাপ লাগছে না? অন্যরকম অভিজ্ঞতা। চা খেতে খেতে নীলাকে প্রশ্ন করলাম, ঠান্ডা লাগছে না? একটু। ফোনটা বের করে দেখলাম 8টা বেজে গেছে। রাফিকে কল দিলাম। কিরে, কই তুই? সরি ভাই, আমি যেতে পারবো না, তোরা এনজয় কর। আমার কাহিনী বিয়ের দিন বলবো তোকে। কিন্তু আসবি না কেন? একটু প্রবলেমে আছি। কি প্রবলেম? আরে ওরকম কিছু না, তোকে বলবো নি বিয়ের দিন। আচ্ছা। ফোন রাখতে একটা গাড়ি এসে দাঁড়ালো দোকানের সামনে। গাড়ির কাজ খুলে ভাইয়া ডাক দিল, কিরে, এখানে কি করস? আরে বৃষ্টির মধ্যে আটকে গেছি। গাড়িতে ওঠ। শালার এই নীলিমার সাথে বারবার দেখা কেন হয়? নীলা এখনো ছাড়েনি আমাকে, আর মনে হয় ছাড়বেও না। এমন একটা ছক কষেছে মাথায়। নীলাকে আবার কোলে তুলে নিলাম। গাড়ির ভিতর থেকে ভাই আর ভাবি মানে নীলিমা দুজনেই দেখছে ব্যাপারটা। নীলিমার অবস্থা করুণ, ওর চেহারাটা দেখে হাসি পাচ্ছে। নীলাকে গাড়িতে নিয়ে বসালাম। এখনও ছাড়েনি আমাকে। তার এখন লজ্জা লাগতেছে না? ভাই আর তার বড় বোনের সামনে সে আমাকে জড়িয়ে ধরে আছে। এমনিতে তো অল্পতেই লজ্জায় লাল হয়ে যায়। ভাইয়া গাড়ি চালাচ্ছে। হঠাৎ সামনে তাকিয়ে দেখি নীলিমা গাড়ির ভিতরে গ্লাসটায় তাকিয়ে আমাদের দেখছে। দেখুক, তাতে আমার কি? আমি তো ভালোবেসে ফেলেছি নীলাকে। নীলা চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে আছে। ভাইয়া গাড়ি চালানোতে ব্যস্ত আর নীলিমা আমাদের দেখছে। আমি নীলার কপালে হাত রাখলাম। হালকা জ্বর মনে হলো, সারা শরীর ভেজা। তার শার্টটা খুলে নিজের হাতে তার মাথা মুছে দিলাম। গ্লাসে তাকিয়ে দেখি নীলিমার চোখে পানি। বৃষ্টির পানি নাকি? বুঝলাম না কিছুই। কাঁদতে থাকুক, কেবল তো শুরু। আরও অনেক কাঁদতে হবে। সব কিছু শোধ নিব, তারপর দূরে সরে যাব। খেয়াল করলাম নীলা কাঁদতেছে। কি করব বুঝতেছি না। বাসার সামনে এসে থামলো ভাইয়া। সানবি, তুই নীলিমা আর নীলাকে বাসায় নামিয়ে দিয়ে আয়। আচ্ছা। ভাইয়া নেমে গেল। আমি নীলার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনে গিয়ে বসলাম। নীলিমা পাশে বসা, নীলা পেছনে। নীলা চোখ বন্ধ করে শুয়ে আছে। মনে হচ্ছে দুইটা মেয়ে আমার, কিন্তু আমি তো একজনকে চাই। আমি তো নীলাকে চাই, নীলিমাকে না। আমি সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছি। নীলিমা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো ভাবতেছে কিভাবে এতটা কঠোর হলাম, কিন্তু সে তো জানে না তার ছেড়ে যাওয়া আমাকে কতটা কষ্ট দিচ্ছে। কষ্ট পেতে পেতে আজ আর তার কষ্ট আমাকে কাঁদায় না। তবে কিছু স্মৃতি আছে যেগুলো মনে পড়লে না চাইলেও চোখে জল চলে আসে। নীলার বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালাম।
তারপর আমি গাড়ি থেকে নেমে গাড়ি আনলক করলাম। নীলিমা বের হয়ে বাসার ভিতরে ঢুকে দাঁড়ালো। এবার আমার পালা। নীলাকে আবার কোলে তুলে নিলাম। নীলিমা তাকিয়ে দেখতেছে আমাদের। নীলার দিকে তাকিয়ে মুচকে আসলাম। মেয়েটা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। বাসার ভিতরে এসে নীলাকে নামিয়ে দিলাম। তারপর নীলিমাকে বললাম, ভাবি নীলা তো বৃষ্টিতে ভিজছে আর শরীরে হালকা জ্বর জ্বর ভাব, একটু মেডিসিন খাওয়াই দিয়ে ওকে। আচ্ছা। দ্রুত ভিতরে ঢুকে গেল। আমিও নীলাকে বিদায় দিয়ে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম। রাতে খাবার টেবিলে বসতেই আব্বু প্রশ্ন করলো, দিনকাল কেমন চলে? এই তো আব্বু ভালো। আর আপনার কেমন? আমারও ভালো। দুজনেরই বিয়ে, ওদের ভালো কাটবে না তো কি আমার ভালো কাটবে? আব্বু ওরও বিয়ে দিয়ে দাও, দিনকাল ওরও ভালো কাটুক। ওর এত কষ্ট আর সহ্য হয় না। থাম সবাই, আমার কথা শোন। আব্বু বলো। বিয়ের তো আর কয়টা দিন বাকি, তো সব কাজ কে করবে? অথই করবে। আমি মানে? তোর বিয়ের সময় আমরা শোধ করে দেব, ঠিক আছে? আচ্ছা, ডেকোরেশনের লোক দিয়ে করিয়ে নেব, কিন্তু কাউকে তো সাথে থাকতে হবে, তাই না? কেন, তুমি কি করবা? আমি কি করব? বন্ধুদের সাথে আড্ডা দিব। একটা কাজ করা যায়। কি কাজ? তুমি আর তোমার বন্ধুরা মিলে কাজ করবা, আড্ডাও হবে কাজও হবে। এত ভালো কাজ আমার করতে হবে না। শানবি, তুই বাসা সাজানোর কাজটা দেখবি, আর তুই দেখবি রান্নার দিকটা। আচ্ছা। এটা কিছু হলো? নিজের বিয়েতে নিজেকে কাজ করতে হবে, ধুর ভাল লাগে না। আর ভাবছিলাম বিয়ের আগে বউকে নিয়ে সেই মজা করব, সেটা আর হলো না। কি আর করার, কাজে লেগে পড়তে হবে 2 দিন পর থেকে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীলাকে কল করলাম। রিং হচ্ছে কিন্তু ধরছে না। আল্লাহই জানে কি হয়েছে আবার। কালকে যেরকম ভিজছে বৃষ্টিতে, জ্বর না আসলেই হলো। 3-4 বার কল দিয়েও কোনো রেসপন্স না পেয়ে উঠে ফ্রেশ হলাম। রুমে এসে দেখি ফোনে 2 বার কল করেছিল নীলা। এবার রিং হওয়ার সাথে সাথে কল ধরলাম। হ্যালো। কই ছিলেন? এই তো ফ্রেশ হলাম, তুমি কই ছিলে? কল দিছিলাম ধরো নাই কেন? আমিও ফ্রেশ হলাম। ও আজকে দেখা করতে পারবা? পারবো। তোমার জ্বর কমছে? না, কালকের মতোই হালকা, বেশি না, সমস্যা নেই। মেডিসিন নিবা? লাগবে না। যা বলছি করবার। দুপুরে নামাজ পড়ে এসে সরাসরি দেখা করব। ঠিক আছে, আপনি লেকের ধারে আসবেন। ওকে বাই। ফোনটা রেখে আবার ঘুম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। আম্মু এসে ডেকে গেছে। খাওয়া হয় নাই এখনো, ভালো লাগতেছে না, তাই খাওয়া হয় নাই। ঘড়িতে তাকিয়ে দেখি 12টা 24, আজান দিতেছে। নামাজে যেতে হবে। তাড়াতাড়ি গোসল করে পাঞ্জাবি পরে বের হয়ে গেলাম। নামাজ শেষ করে লেকের ধারে গেলাম। নীলা আসেনি এখনো। বসে আছি একা একা, ক্ষুধা লাগছে প্রচুর। গতকাল রাতে খাইছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একা একা বসে থাকতে ভালো লাগতেছে না। অপেক্ষা জিনিসটা এত কষ্ট দেয় কেন কে জানে। তবুও ভালো লাগতেছে। নীলাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। যেই পরিমাণ ক্ষুধা লাগছে, তাতে বেশিক্ষণ না খেয়ে থাকলে মরে যাব মনে হয়। আমি ক্ষুধা সহ্য করতে পারি না। বসে বসে পুকুরে ঢিল ছুটতেছি। নীরব পরিবেশ, মানুষজন নাই, নাই কোনো কোলাহল। পানিতে ঢিল ছোড়ার সাথে সাথে শব্দ হচ্ছে। হঠাৎ পেছনে তাকিয়ে দূরে নীলাকে দেখতে পেলাম। নিজের অজান্তেই বুকে হাসি ফুটে উঠল। নীলা আমার পাশে এসে বসলো। হাতে একটা ব্যাগ, জানি না কি আছে ব্যাগের ভিতর। আমার কাছেও একটা জিনিস আছে, গাছের পাশে লুকায় রাখছি। পাঞ্জাবির পকেট নাই। পাঞ্জাবিতে আপনাকে ভালো লাগতেছে। তোমাকে শাড়িতে ভালো লাগছে। আপনার জন্য একটা জিনিস আনছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু জিনিসটা কি? চোখ বন্ধ করেন। মেরে ফেলবে নাকি? আপনি চোখ বন্ধ করেন, নয়তো দিব না। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। নাকে বিরিয়ানি গন্ধ পাইতেছি। কৌতূহল কাটিয়ে চোখ খুলেই ফেললাম। যা ভাবছি তাই, নীলা বিরিয়ানি আনছে। তুই কেমনে জানলি বিরিয়ানি আমার প্রিয়? আমি জানি না তো, আপুকে জিজ্ঞেস করেছিলাম কি রান্না করব, সে বলল বিরিয়ানি, তাই আর কি রান্না করলাম। নীলিমা তো জানে আমার বিরিয়ানি পছন্দ। কত শতবার তার সাথে বসে বিরিয়ানি খাইছি। আজকে তার ছোট বোনের সাথে বসে খাবো। নেন খান। আমি খেতে পারবো না। কেন? তুমি খাওয়াই দিবা? আমি পারবো না। তাহলে আমিও খাবো না। ঠিক আছে, হা করুন, আমি খাইয়ে দিচ্ছি।
নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো। বিরিয়ানি মুখে দিতে বুঝলাম এটা নীলিমা রান্না করছে। তার হাতের রান্না অনেকবার খাইছি আমি। বিরিয়ানিতেও সে ঝাল বেশি দিবে, আর যখন প্যাকেট করবে তখন লেবুর রস দিয়ে অনেকটা টক বানিয়ে ফেলবে। এই স্বাদটা কখনো ভোলা যাবে না। নীলা হেল্প করছে রান্না করতে, কিন্তু ঝাল আর লেবুর রসটা নীলিমা দিছে। অদ্ভুত একটা স্বাদ, চোখে পানি চলে আসছে। অনেক দিন পর নীলিমার হাতের বিরিয়ানি খেলাম আবার। নীলা আমার দিকে তাকিয়ে বলল, আপনার কি ঝাল লাগছে? পানি আনছো? হ্যাঁ, এই নিন। বোতলটা এগিয়ে দিল নীলা। ধরা পড়ে যাওয়ার আগে নিজেকে সামলে নিলাম। বারবার কেন নীলিমার কথাই মনে পড়ে? নীলাকে তো ভালোবাসি, তাহলে নীলিমার স্মৃতি কেন কাঁদায়? উত্তরটা আমার অজানা নয়, তবু বারবার বোকার মতো নিজেকেই প্রশ্ন করে বসি। উত্তর তো এটাই যে কিছু মানুষ আছে যাদেরকে একটা সময় অনেক ভালোবাসা হয়, কিন্তু মানুষটা বুঝে না। তখন আমরা অনেক কষ্ট পাই। আস্তে আস্তে কষ্টের মাত্রাটা কমে আসে, আমরাও একা পথ চলা শিখে নেই। বুঝতে পারি ওপাশের মানুষটা আমাকে চায় না, তাহলে কেন বারবার তার পিছনে ছুটবো? তাকে ভেবে কেন কষ্ট পাবো? এইভাবে একটা সময় আমাদের ভিতরে আর তার প্রতি কোনো ফিলিংস থাকে না, সত্যি কোনো ফিলিংস থাকে না। আর কান্না পায় না তার কথা মনে হলে, বরং হাসি পায়। নিজেকে অনেক বোকা মনে হয়। নিজের কর্মকাণ্ডগুলো, নিজের পাগলামির কথা মনে পড়ে, তখন সত্যি আমরা হাসি, কারণ তখন আমরা নিজেদের নিয়ে ভাবতে শিখে গেছি, বাঁচতে শিখে গেছি একা একা। বাইরে বাইরে আমরা অনেক হ্যাপি হয়তো ভিতরেও, তবে অনেকটা মৃত মানুষের মতো হয়ে যাই। আমরা হাসি, খেলি, বন্ধুদের সাথে ঘুরতে যাই, পার্টি করি, সারাদিন আমরা সব করি, কিন্তু রাত হলে না, সেই মানুষটার কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তখন কান্না পায় না, দীর্ঘশ্বাস উঠে আসে। ঠিক তখন নিজেকে কী বোঝায় জানেন? আজকে অনেক ক্লান্ত লাগতেছে, ঘুমিয়ে পড়ি। এভাবেই চলে দিন। কিন্তু এমনও কিছু স্মৃতি আছে যেগুলো মানুষকে কাঁদায়, ঠিক সেই স্মৃতিগুলোর মধ্যে এটা একটা। তাই আমি কাঁদি, তাই তার কথা বারবার মনে পড়ে। কি ব্যাপার, খাচ্ছেন না কেন? কই, খাইতেছি তো। সে কখন থেকে দেখতেছি ভাবতেছেন, কি ভাবে না তো? ভাবতেছি কবে মেয়েটাকে নিয়ে একসাথে থাকবো, দুজনে মিলে রান্না করব, তারপর খাবো। আর তো মাত্র কয়দিন, এত তাড়াহুড়ো কেন? আমার তো মনে হচ্ছে এখনই বিয়ে করে ফেলি। আমার মনে হচ্ছে এখন না, আরো 1 বছর পর বিয়ে করি। কেন 1 বছর পর কেন? এই 1 বছর প্রেম করব, তারপর বিয়ে। ঠিক আছে, তাহলে আব্বুকে বলি এখন বিয়ে করব না। আরে না, এমনি বলছি। বুঝি বুঝি, সবই বুঝি। কি বোঝেন? এই যে তুমি ভয় পাইতেছো 1 বছরে যদি অন্য কারো হয়ে যায়। ঘোড়ার ডিম বোঝেন? ওইটা আবার কি? খায় না পরে? আপনি বুঝবেন না কি করে? বোঝাই বলো। বিয়ের পর বলবো। না, এখন শুনবো। বলছি না, বিয়ের পর বলবো। বলে রাগী লোক নিয়ে তাকালো। হাই হাই, মেয়ে দেখে রাগও করতে পারে। রাগলে তো দারুণ লাগে, চোখগুলো গোলালুর মতো হয়ে যায়, বাচ্চাদের মতো লাগে। তুমি রাগও করতে পারো? আমি কি এলিয়েন যে রাগ করতে পারবো না? না, আসলে আমি ভাবছিলাম তুমি রাগ করতে পারো না। শোনেন, আমি অনেক রাগী, ঠিক আছে? বিয়ের পর দেখেন। আচ্ছা, দেখা যাবে কত রাগ আছে তোমার। আচ্ছা, এবার সরুন। ঘেসতে ঘেসতে তো একদম কাছে চলে এসেছে। তো আমার বউ, আমি কাছে আসবো না? শোনেন, এখনো বিয়ে হয় নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হয় নাই, হবে তো, তাই না? আগে হোক, তারপর কাছে আইসেন। বাহ, কালকে তো এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন আমাদের 5-7 বার বিয়ে হয়েছে, আর আজকে তো চিন্তাছই না। আরে কালকের কথা বাদ, ভয় পাইছিলাম তাই ছাড়িনি, নইলে আপনার মতো বান্দরকে কে জড়িয়ে ধরবে? কি আমি বান্দর? না তো কি, দেখেন হাত ধরে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, ছাড়লাম, যাও, আর ধরবো না। হুম। আমি একটু দূরে সরে বসলাম। এবার নীলা ঘেসতে লাগলো। কি ব্যাপার, এদিকে আসতেছো কেন? এমনি, ওখানে রোদ, তাই এদিকে আসলাম। নীলা, একটা জিনিস দেখাবো, দেখবা? কি জিনিস? ওই যে দেখো, মাকড়সা। নীলা চিৎকার করে উঠে আমার দিকে আসলো। ওকে দেখে আমিও উঠে দৌড়ে আসলাম। নীলা আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে আর চিৎকার করতেছে। আমি ভাবলাম আমি কেন দৌড়াতেছি। আমি দাঁড়াতেই নীলা এসে জড়িয়ে ধরলো। নীলা, ছাড়ো আমাকে। না, মাকড়সা। আমাদের তো এখনো বিয়েই হয় নাই, জড়িয়ে কেন ধরছো? হয় নাই তো কি হয়েছে, হবে। আগে হোক, তারপর ধইরো। প্লিজ, আমি ভয় পাই মাকড়সা। আরে মাকড়সা নাই তো, এমনি বলছি। না, আছে। আরে দেখো নাই। তার মানে আপনি মিথ্যা বলে আমাকে ভয় দেখাইছেন? মাঝে মাঝে একটু একটু মিথ্যা বললে কিছু হয় না। আপনি থাকেন, আমি গেলাম। আরে ওষুধগুলো তো নিয়ে যাও। ওষুধগুলো নিয়ে দ্রুত
হেঁটে চলে গেল। পেছন থেকে তার চলে যাওয়া দেখতে লাগলাম। বেশ রাগী মেয়েটা। প্রথমে তো ভাবছিলাম শান্ত শিষ্ট ভদ্র একটা মেয়ে, এখন তো দেখি পুরা উল্টা, রাগের ডিব্বা একটা। আমি একটা রিক্সা নিয়ে নীলার পেছনে পেছনে যেতে লাগলাম। মামাকে বললাম আস্তে চালাতে। মামাও বুঝে ফেললো ব্যাপারটা, আস্তে আস্তে রিক্সা চালাতে লাগলো। নীলা একটু পরপর পেছনে তাকিয়ে দেখছে। আমি বললাম, এই যে মিস, রিক্সায় ওঠেন। এভাবে আর কতক্ষণ হাঁটবেন? আপনার সাথে যাব না আমি, আপনি একাই যান। সত্যিই যাবে না? না। এই মামা জোরে টানো তো, একাই যাব। হঠাৎ নীলা রিক্সায় উঠে বসলো, মাঝখানে ব্যাগ দিয়ে রাখছে। দুইবার ব্যাগ সরানোর চেষ্টা করলাম, কিন্তু সফল হতে পারিনি। প্রতিবারই হাত সরিয়ে দিছে। বুঝলাম রাগ করছে। এখন রাগ কিভাবে ভাঙাবো? দেখি হাত ধরে রাগ ভাঙে কিনা। নীলার হাত ধরতেই ঝটকা মারলো। এরকম কেন করতেছ? তো কিরকম করব? এই সামান্য বিষয় নিয়ে এই রিয়েক্ট? ওকে মামা, রিক্সা থামাও। রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে বললাম, উনি যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিও। বলেই সামনের গলি দিয়ে হাঁটতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেছে। বাসায় বাসায় এসে ফোনটা অফ করলাম। রাগ হইতেছে প্রচুর। সামান্য বিষয় নিয়ে কেউ এত রিয়াক্ট করে? যাই হোক, 2 দিন আর ফোন অন করব না। সারা রাত ফোন বন্ধ করে রাখলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফোন অন করে দেখি অনেকগুলো মিসড কল। নীলা কল দিছিল, এর মধ্যে আবার নীলিমার কলও আছে দেখতেছি। নীলিমার নাম্বারে কল ব্যাক করলাম। হ্যালো। হ্যাঁ, কল দিছিলা? হুম। কেন? এমনি একটা কথা বলার ছিল। কি কথা বলো? আসলে আমি চাই না তুমি নীলাকে বিয়ে করো। কেন? জানি না, আমি মেনে নিতে পারছি না তোমাদের। তুমি প্লিজ বিয়েটা করবা না? তুমি তো আমার ভাইকে বিয়ে করতেছো, আমি কি কিছু বলছি? দেখো সবকিছু ফাইনাল, আর আমিও নীলাকে ভালোবাসি, আর ওকেই বিয়ে করব। কিন্তু সানভি, আমি... তুমি আমার ভাবি। সানভি মাফ করা চায় না আমাকে। কিসের জন্য? তোমাকে কষ্ট দিছিলাম এই জন্য। ভাবি, এইটা কোনো কথা বললেন? সেই কবে কি হয়েছে সেটা নিয়ে এখনো পড়ে আছেন? আমি ওইসব ভুলে গেছি অনেক আগেই। তুমি বিয়েটা কইরো না প্লিজ। ফোন রাখুন, নীলা কল দিতেছে। কলটা কেটে দিলাম, আর নীলিমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম। ও এরকম করলে হয়তো সত্যি বিয়েটা করা হবে না। রিস্ক নিতে চাই না কোনো। নীলাকে কল দিলাম। কি হয়েছে, কল দিছিলা কেন? তোমার ফোন বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। মিথ্যা কথা। মিথ্যা কেন বলবো? কারণ রাগ করে আছেন তাই। রাগ তো তুমি করে আসছো, আমি না। হ্যাঁ, আমি রাগ করছিলাম, কিন্তু পরে আবার আপনি রাগ করছেন। তো কল দিছো কেন এটা বলো। ভালোবাসি তাই। কালকে রিক্সাওয়ালা মামার সামনে বুঝিয়ে দিছো কতটা ভালোবাসো। আরে তখন তো রেগেছিলাম তাই। ভালো করছো। আচ্ছা রাখি, আমি পরে কথা হবে। না, এখন কথা বলবো। আমি এখন ব্রাশ করব। ব্রাশ পরে, আগে ভালোবাসি বলবেন তারপর। পারবো না। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? জানি না। ঠিক আছে, যান, রাখেন, কথা বলতে হবে না, বাই। ভালোবাসি। কাকে? আপনাকে। কি? আপনার মাথা। শোনো, আজকে রাতে তোমার বাসায় যাব আমি। কেন? একটা কাজ আছে। কি কাজ? যখন যাব তখন দেখে নিও। না, এখন বলতে হবে। আরে বলা যাবে না, এখন সারপ্রাইজ হিসেবে থাকুক। তো কখন আসবেন? সবাই যখন ঘুমাবে তখন। কেন, সবাই ঘুমানোর পর কেন? বোঝো না কেন? কেন বলেন? সারাদিন আর কথা হবে না, যা হওয়ার রাতে হবে। বাই, রাখলাম। ফোনটা কেটে দিয়ে অফ করে ফেললাম। একটু ভয় ভয় থাকুক, দেখুক কেমন লাগে। বাকিটা রাতে হবে। সারাদিন ফোন বন্ধ করে রাখলাম, রাখি একটু চিন্তায়। তারপর হুট করে সারপ্রাইজটা দিয়ে দিব। সন্ধ্যা হতেই সব অ্যারেঞ্জমেন্ট করে ফেললাম। তারপর আস্তে আস্তে পা বাড়ালাম নীলার বাসার দিকে। ওর বাসার সবাই জানে যে এসব আমি করছি, ওরাও হেল্প করছে। শুধু নীলা জানে না। আমি নীলার বাসায় গিয়ে চুপ করে ওর রুমের ভিতরে ঢুকে পড়লাম। গিয়ে লুকিয়ে পড়লাম ওর খাটের নিচে। কি করব, আর কোনো জায়গা নাই লুকানোর মতো। 8টা বেজে গেছে, নীলা আসেনি এখনো। কিছুক্ষণ পর নীলা আসলো, এসে বিছানায় বসলো। আমি চুপচাপ বসে আছি, নড়াচড়া করলাম না।
নীলা বারবার জানালার দিকে যাচ্ছে, আবার বিছানায় আসছে। বিছানার নিচে এত মশা, কামড়ে সব লাল বানাই দিল। তারপরে দাঁত চেপে বসে আছি। ওখানে কতক্ষণ ছিলাম মনে নাই, হঠাৎ ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙতে দেখি লাইট অফ। ফোনের দিকে তাকিয়ে দেখি 11:47 বাজে। আর নীলার কল আসছিল অনেকগুলো। ভাগ্যিস ফোন সাইলেন্ট করা ছিল, নইলে ধরা খেয়ে যেতাম। আস্তে আস্তে খাটের নিচ থেকে বের হয়ে আসলাম। টিম লাইটের আলোয় মেয়েটা ঘুমাচ্ছে, আমি লাইটটা অফ করে দিলাম। জানালার পর্দাটা সরিয়ে দিতেই চাঁদের আলো এসে পড়ল নীলার মুখের উপর। কেমন যেন নীল সাদা একটা আবরণ, অদ্ভুত সুন্দর লাগছে ওকে। আমি ওর পাশে বসে এমন মায়াভরা একটা মুখ দেখতে পারবো ভাবিনি কখনো। আমার জন্য এটা উপরই পাওয়া। ফোনের দিকে আবার তাকালাম, 11:56 বাজে। না আর দেরি করা উচিত হবে না। নীলা গভীর ঘুমে আছে, আরও একটু সতর্কতার জন্য আরেকটু চেক করে নিলাম। না, সত্যি ঘুমিয়ে গেছে। নীলাকে কোলে তুলে নিলাম। আস্তে আস্তে মেয়েটা নড়ে উঠল। এত কম ওজন হবে ভাবিনি, খুব সহজেই তুলে ফেললাম। ভালোই হয়েছে, বিয়ের পর যখন কোলে নিব তখন আর প্রবলেম হবে না। নীলাকে নিয়ে ছাদে উঠলাম। নীলিমা বাদে সেখানে সবাই আছে। নীলাকে নিয়ে এই অবস্থায় গিয়ে বেশ লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি ভাবছিলাম এখনও কেউ আসেনি, কিন্তু এখানে তো সবাই আছে। ধুর, কী যে করি না আমি। আসলে ও ঘুমিয়ে আছে তো তাই। ঠিক আছে, সমস্যা নেই। 12:01 বাজতেই সবাই চিৎকার করে উঠল, হ্যাপি বার্থডে প্রিন্সেস নীলা। মেয়েটা ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি কি করব বুঝতেছি না। অবস্থা স্বাভাবিক হতেই নীলা আমাকে ছেড়ে দিল, তারপর কেক কাটলো। ভাবিকে দেখছি না যে। ওর মাথা ব্যথা করতেছে, তাই ঘুমিয়ে গেছে, ওকে আর ডাকেনি। ও, কিছুক্ষণ পর সবাই চলে গেল, শুধু আমি আর নীলা আছি। নীলা দৌড়ে এসে জড়িয়ে ধরলো, তারপর মারতে লাগলো আমাকে। এ কি, মারছো কেন? তো কি করব, আপনি অনেক পচা। কেন, আমি আবার কি করলাম? জানেন কতটা টেনশনে ছিলাম। আর আব্বুর সামনে এসব কি? কোন সব? ওই যে কোলে করে আনলেন কেন? তুমি কিভাবে জানলা? ওয়েট, তুমি কি জেগেছিলা? জেগেছিলাম। যখন কোলে তুললেন তখন ঘুম ভেঙে গেছিল। তার মানে তুমিও খেলছো? তো আপনি এত সব করলেন, আমি কি শুধু চুপ করে শুয়ে থাকতে পারবো না? আর আমার তো ভালোই লাগতেছিল। মানে কি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আলতো করে নীলার হাতটা ধরলাম। নীলা কেমন শিউরে উঠল। জোরে একটা টান দিতেই নীলা আমার কাছে চলে আসলো, অনেকটা কাছে। নীলাকে কোলে তুলে নিতেই বুঝলাম মেয়েটা কাঁপতেছে। চাঁদের আলোয় আবার সেই অসম্ভব সুন্দরী মেয়েটাকে দেখছি আমি। হঠাৎ ছাদে কারো প্রবেশে নীলাকে নামিয়ে দিলাম আমি। তাকিয়ে দেখি নীলিমা। ইস, ছেড়ে দিয়ে কি ভুলটা করলাম। আর একটু দেখলেও ভালো হতো, বেশ চলতো। কি হচ্ছে এখানে এসব? আপু কিছু না। চুপ, তুই রুমে যা। কিন্তু যেতে বলছি যা। একটু ধমকে সুরে বলল নীলিমা। আবার কি গন্ডগোল করবে কে জানে। নীলা মাথা নিচু করে চলে গেল। সানভি, কি হচ্ছে এসব? কি হবে, একটু প্রেম করছিলাম আর কি। আমি বলছিলাম বিয়েটা না করতে, আর তুমি কি করছো? দেখো, বিয়ে করা না করাটা আমার পার্সোনাল ব্যাপার। এখন তোমার বোনও যদি তুমি ইচ্ছে করো বিয়েটা ভেঙে দিতেই পারো, তবে আমি তোমাকে বিয়ে করব না। নীলাকে ভালোবেসে ফেলেছি আমি। সানভি, মনে পড়ে কি এমন একটা রাত আমাদের কাটানোর কথা ছিল? তুমি বলেছিলে কোনো এক বার্থডে এভাবে উইশ করবে, ভুলে গেছো সব? ভুলি না বলেই আমার ইচ্ছেটা পূরণ করে নিলাম, শুধু মানুষটা ভিন্ন। আর এসব কথা ব্রেকআপের সময় মনে ছিল না? ব্রেকআপের পর তো একদিনও জিজ্ঞেস করনি কেমন আছি আমি? তখন তো একবারও এসব কথা মনে হয় নাই। তাহলে এখন কেন? তখন আমি অগোছালো ছিলাম তাই? নীলিমা চুপচাপ দাঁড়িয়ে আছে। বুঝলাম কাঁদতেছে মেয়েটা। আমিও কিছু বলবো না, আর যা সত্যি সেটাই বলেছি। কেঁদে কী লাভ বুঝতে পারলাম না। তারও তো বিয়ে হচ্ছে, আমার জ্বলে না, তাহলে তার কেন জ্বলে? বুঝি না এমন কেন মেয়েরা। নীলিমার ওপর রাগ আর একটু বিরক্ত লাগে আমার। ছাদের কোণে গিয়ে সিগারেট ধরালাম। নীলিমার এতেও জ্বলে। প্রশ্ন করে ওঠে, সিগারেট কেন খাচ্ছ? এমনি। এর কারণও বলতে হবে নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম। দেখো নীলিমা, একটা কথা বলি। আমিও বিয়ে করতেছি আর তুমিও করতেছো, তাহলে সমস্যাটা কোথায়? কই, আমার তো সমস্যা হচ্ছে না। জানি না, কিন্তু তুমি অন্য কারো হয়ে যাচ্ছ, এটা আমি মেনে নিতে পারতেছি না। তুমি তো বারবার অন্য কারো হয়ে গেছো, আমি কি বলেছি কিছু? সানভি, পুরনো কথা কেন টানছো? কারণ তুমি মনে করিয়ে দিচ্ছ তাই। তোমার প্রত্যেকটা কথা বিষের মতো লাগে আমার। যাই বলো, সেই পুরনো কথাই মনে পড়ে যায়।
তুমি প্লিজ আর আমাকে কিছু বইলো না। তুমিও বিয়ে করো, আমিও করি। পুরনো সব শেষ এখানেই। আগে যা হয়েছে সব ভুলে যাও, নতুন করে শুরু করো। সানভি তুমি এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। সানভি ছাদ থেকে নেমে আসতেই নীলিমা কেঁদে উঠল। নিজের ভুলের জন্যই হারিয়ে ফেলেছে আজ সানভিকে। আজ তার চোখের সামনে অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে, আর বিয়েটাও তাকেই করবে। সবচেয়ে বড় কথা হলো মেয়েটা দাড়ি বোন, মেনে নেওয়া খুব কঠিন। আমিও এটাই চাই, তার জ্বলুক, জ্বলতে জ্বলতে পুড়ে যাক তার হৃদয়, যেমনটা আমার পুড়েছে। নিচে নামতেই নীলা আমার হাত ধরে ফেললো। আপু কি বললো? বলল যে রোমান্স একটু কম করতে। ছি, কি বলেন এইসব? সত্যি ভাবি আমার বেশ ভালো। যান এবার গিয়ে শুয়ে পড়ুন। কোথায়? তোমার রুমে নাকি? না, সামনের ঘরে। তোমার সাথে থাকি না? বিয়ের পর থাইকেন, এখন যান। নীলা কিছুটা ধাক্কা দিয়ে রুমে পাঠিয়ে দিল আমাকে। দরজা বন্ধ করার আগে বললাম, নীলা একটা পাপ্পি দিয়ে যাও। হবে না। একটা দিবা শুধু। আমি পারি না। তাহলে আমি করব? না, আমি করতেছি। নীলা আমার ঠোঁটের উপর হাত রেখে একটা কিস করে দৌড়ে পালালো। কি দুষ্টু মেয়ে রে বাবা, একটা কিস করতে বলেছি আর কি কিস করলো। এসব বুদ্ধি হুট করে কিভাবে আসে বুঝি না। মেয়েটার সাথে যতই সময় কাটাচ্ছি ততই তার মায়ায় জড়িয়ে যাচ্ছি। তার কাজগুলো মনে রাখার মতোই। আমিও বা কম কিসে, একসাথে দুইটা মেয়েকে হ্যান্ডেল করতে হচ্ছে। আবার নীলিমার কথা উঠে আসতেই বুকের ভিতর চিনচিনে ব্যথাটা একটু মোচড় দিল। মনে পড়ে গেল সেই স্মৃতিগুলা, যেগুলা নীলার সাথে কখনো হবে না। এমন কিছু জিনিস আছে যা নীলা কখনো করতে পারবে না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিশেষত্ব থাকে যা অন্য মানুষের থাকে না। তেমনি নীলিমার অনেক জিনিস ছিল যা নীলার মধ্যে নেই। এসব না ভেবে ঘুমিয়ে গেলাম। ভোর হতেই বের হয়ে গেলাম। বিয়ের আগে শ্বশুরবাড়িতে থাকার কথা মানুষ শুনলে খারাপ বলবে, তাই 8টা বাজতেই নীলা কল দিল। কই আপনি এখন? বাসায়। কেন? চলে আসছেন কেন? আরে বিয়ের আগে শ্বশুরবাড়ি থাকলে মানুষ কি ভাববে, তাই চলে আসলাম। আমি খিচুড়ি রান্না করতে চাইছিলাম আপনার জন্য, আর আপনি চলে আসলেন। এক কাজ করো, তুমি রান্না করে নিয়ে আসো। আজকে তো বের হতেই হবে, শপিং করতে হবে না? আর 2 দিন পর বিয়ে। আচ্ছা ঠিক আছে, রাখি এখন তাহলে। আচ্ছা। মেয়ে মানুষ এত সহজে কাঁদে কিভাবে? এজন্যই হয়তো ছলনা করতে পারে। চোখের জলই তাদের অশ্রু। খুব সহজে বিশ্বাস করানোর জন্য এই চোখের পানি যথেষ্ট, আর কিছু লাগে না। যাই হোক, ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করলাম। বাড়িতে ব্যস্ততা প্রচুর। বাড়ি সাজানো হচ্ছে, ডেকোরেশনের লোক এসেছে আজকে। সব শপিং আজকেই শেষ করতে হবে। এরপর আর সময় কই, দুজনে বের হয়ে পড়লাম। বাসার সামনে থেকে নীলিমা আর নীলাকেও নিয়ে নিলাম। সামনে ভাই আর ভাবি, আর পেছনে আমি আর নীলা। নীলা খিচুড়ির টিফিন বের করতেই মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। এই সুযোগে নীলিমাকে আরেকটু জ্বালানো যাক। নীলাকে বললাম খাইয়ে দিতে। ভাইয়া গাড়ি চালানোতে ব্যস্ত, আর ওদিকে নীলিমা লুকিং গ্লাসে আমাদের দেখছে। নীলা খাইয়ে দিতেই ওর হাতে আলতো করে একটা কামড় দিলাম। নীলা একটু হাসলো, তারপর আবার খাইয়ে দিতে লাগলো। আমি আবার কামড় দিলাম। নীলা লজ্জা পাচ্ছে আর আমি মজা নিতেছি। ওদিকে নীলিমা রাগে ফুলছে শুধু। রাগলে নীলিমাকে অনেক ভালো লাগে, তবে আমার হাসি পায় এখন। সেও তো পারে ভাইয়ার জন্য কিছু রান্না করে আনতে। আমি খাওয়া শেষ করে নীলার আঙুল চুষতে লাগলাম। নীলিমার দিকে তাকিয়ে দেখি চোখ দিয়ে জল বেরোবে বেরোবে অবস্থা। না, আর জ্বালানো যাবে না, এরপর সমস্যা হয়ে যাবে। অনেক কিছু কিনলাম, পকেট প্রায় ফাঁকা হয়ে গেল। মেয়েদের এত জিনিস যে লাগে। সকালে আসছি অথচ দুজনের শপিং এখনও শেষ হয়নি। সন্ধে হয়ে আসলো প্রায়। বিরক্ত লাগে না এদের? সারাদিন ধরে শুধু ঘোরাচ্ছে। ইচ্ছে হচ্ছে পুরো মলটাই কিনে নিবে আজকে। অবশেষে সন্ধে 8টায় তাদের শপিং শেষ হলো। দুজনকে বাসার সামনে এনে নামিয়ে দিলাম। যাওয়ার আগে নীলা ডেকে একটা পাপ্পি দিয়ে বিদায় জানালো। গতকালকেরটা আজকে দিয়ে দিল, হি হি হি। বেচারা ভাইয়াকেও কিছু দিল না। ভাইয়া আর আমি বাসায় চলে আসলাম। বাসার কাজ অনেকটা হয়ে গেছে, মাঝখানে বাকি কালকের দিন, তারপরই বিয়ে। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে মাঝখানের দিনটাও ব্যস্ততার মাঝখানেই কেটে গেল। আজ বিয়ে, অথচ আমার মনেই হচ্ছে না আজকে আমার বিয়ে। ওদিকে সারা বাড়িতে হই হুল্লোড়, অথই একটু পরপর এসে জ্বালাচ্ছে। অথচ আমার হঠাৎ মনে হচ্ছে
জীবনের একটা পার্ট আজকে হারিয়ে ফেলবো। আজকে তো খুশি থাকার কথা, তবে আমার কেন জানি কষ্ট হচ্ছে। স্বাভাবিক কি নাকি অস্বাভাবিক কিছু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। নীলিমার কথা খুব মনে পড়ছে। সত্যি খুব ভালোবাসতাম মেয়েটাকে, হয়তো এখনও বাসি, তাই তো কষ্ট হচ্ছে। তবে ওর চাইতে নীলাকে বেশি ভালোবেসে ফেলেছি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এসব ভেবে কাজ নেই। সন্ধে হয়ে আসতেই রওনা দিলাম। আধা ঘন্টার রাস্তা মাত্র, গাড়ি নিয়ে গেলে আরও কম সময় লাগে। পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি। বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে, হয়তো মেয়েটাও আজ সুন্দর করেই সেজেছে, আমার জন্যই সেজেছে। ভাবতে অবাক লাগছে, বিয়ে করতে চলে আসলাম। ভাইয়া আর আমি একসাথে বিয়ে করতে আসছি। সবার কাছে কেমন ব্যাপারটা জানি না, তবে আমার লজ্জা লাগছে। খাওয়া দাওয়া শেষে বিয়ের কাজ শুরু হলো। সামনে বসে আছে নীলা আর নীলিমা, আর পাশাপাশি আমি আর ভাইয়া। নীলিমার দিকে তাকিয়ে দেখলাম চোখে জল, আর নীলার চোখে মুখে লজ্জা আর হালকা হাসির ছাপ। দুজনের মনে দুরকম কিছু চলছে বুঝতে পারি। নীলার দিকে তাকিয়ে আরও একবার মুগ্ধ হলাম। চোখ সরাতে ইচ্ছে করছে না, তবে কি করব। এত মানুষের মাঝে এভাবে তাকিয়ে থাকলে সবাই কি ভাববে। চোখ নামিয়ে নিলাম। নীলিমার দিকে তাকিয়ে দেখি কেমন মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ইচ্ছে হচ্ছিল জড়িয়ে ধরে মেয়েটাকে বলি, আমিও তোমাকে চাই, কিন্তু জেদটা তখনই নাড়া দিয়ে উঠল আবারও। আর নীলাকে ছাড়াও আমার পক্ষে সম্ভব না। এরকম হাজারো চিন্তাভাবনা ঘুরতে লাগলো মাথায়। বিয়ের কাজও সম্পূর্ণ হলো। কবুল বলার সময় নীলিমার দিকে তাকিয়ে দেখলাম কাঁদতেছে। সবাই ভাবতেছে একটা কারণে কাঁদছে, কিন্তু আমি তো জানি কান্নার আরেকটা কারণও রয়েছে। ক্ষতটা আমার বুকেও আঘাত করছে। সে অন্য কারো হয়ে যাবে যতই জেদ হোক। ভালো তো বাসতাম তাকে, কষ্ট আমারও হচ্ছে। তবে নীলার দিকে তাকিয়ে সব ভুলে যাচ্ছি বারবার। এরপর কি হবে? বিয়ে তো হয়েই গেল। বউ নিয়ে বাসায় ফিরলাম। বউকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে, এটাই নাকি নিয়ম। আগে কখনো বিয়ে করিনি তো তাই জানি না। হি হি হি। নীলাকে কোলে করে রুমে এসে নামিয়ে দিলাম। সবাই রুমে ঢুকলো, আমি বাইরে বেরিয়ে আসলাম। লজ্জা লাগছিল অনেক। নীলার কেমন লাগছে এখন? এতগুলো অচেনা মানুষ ঘিরে আছে, তাকে আমার থাকাটা জরুরি ছিল। এদিকে আমার তো জ্বলছে একটু একটু নীলিমার কথা ভেবে। ওকে নিয়ে তো কত স্বপ্ন দেখেছিলাম। বিয়েটা তো ওকেই করতে চেয়েছিলাম, কিন্তু তার একটা ভুল সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। আজ সে আমার ভাবি। চাইলেও আর সেই নাম নীলিমা বলে ডাকতে পারবো না, ডাকতে হবে ভাবি বলে। তুমি তো ভাবছো আমি নীরব। আমার নীরবতাটা দেখলে, কিন্তু ভেতরের অস্থিরতাটা কখনো দেখলে না তুমি। বুঝলেও না কখনো, আর কখনো বোঝার সুযোগটাও পাবে না। আমার অস্থিরতা বোঝার একজন পেয়ে গেছি, যেমনটা তুমিও পেয়েছো। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো থেকো তুমি। ভাবতে ভাবতে চোখের কোণে জল এসে গেছিল। আসলে যতই ভুলে গিয়ে ভালো থাকার অভিনয় করি না কেন, ভালোবাসার মানুষকে কখনো ভুলে গিয়ে ভালো থাকা যায় না। যেটা হয় শুধুই অভিনয়, আর এই অভিনয়ের ভালো থাকার উপরেই অনেক মানুষ বেঁচে আছে। অনেক সত্য চাপা পড়ে যাচ্ছে এই অভিনয়ের ভালো থাকার উপর। আমাদের সত্যিটাও চাপা পড়ে গেছে। কেউ জানে না আমি নীলিমাকে ভালোবাসতাম। সবাই বের হয়ে যেতেই বন্ধুগুলো আসলো, এসেই রুমে ঢুকিয়ে দিল। 12টা বেজে গেছে প্রায়। দরজা বন্ধ করে গুটি গুটি পায়ে আগানোর চেষ্টা করছি, কিন্তু আজ হঠাৎ ভয় লাগছে মেয়েটাকে। কি হবে এসব ভেবে ঘাম ছুটে গেছে আমার। এতদিন তো খুব কাছে যাওয়ার চেষ্টা করতাম, আজ কাছে পেয়েও ভয় লাগছে কেন? সব ভয় কাটিয়ে মেয়েটার পাশে বসলাম। মেয়েটার গালে হাত রেখে বললাম, অজু করে এসো, নামাজ পড়ব দুজনে। মেয়েটা চুপচাপ উঠে গেল। আমার উদ্দেশ্য দুইটা, প্রথমত নামাজ পড়ব দুজনে, আর দ্বিতীয়ত মেয়েটার এই মেকআপে ভরা মুখটা আমি দেখব না আর। এমনিতেই অনেক ভালো লাগে ওকে। মেকআপ করে আসল সৌন্দর্যটা ঢাকা পড়া মেয়েটাকে আমি দেখতে চাই না। নীলা আসতেই আমিও অজু করে আসলাম। যাই নামাজটা নিচে রেখে দুজনে পাশাপাশি দাঁড়ালাম। তারপর নামাজটা আদায় করে নিলাম। মনটা ফ্রেশ হয়ে গেল। সব দুঃখ কষ্ট, সব অতীত ভুলে নামাজ দিয়ে দুজনে নতুন জীবন শুরু করলাম। নীলার মাথায় হাত রাখতেই লজ্জায় লাল হয়ে গেল। আমি নীলার হাত ধরে বললাম, আজকে কি পাবো ওইটা? কোনটা? যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। আপনার ইচ্ছা। তুমি এমন করলে কিভাবে হবে? আমি আবার কি করলাম? লজ্জা কেন পাচ্ছ? এতদিন তো খুব মজা নিলে, আর আজকে লজ্জা পাচ্ছ? কি বলেন এগুলা? দাঁড়াও দেখাইতেছি কি বলছি। বলেই নীলাকে কোলে তুলে নিলাম। নীলা লজ্জায় চোখ বন্ধ করে আছে। ওর চোখের পাতায় একটা কিস করলাম। নীলা শক্ত করে আমার গলাটা চেপে ধরল। ছাদে যাবা?
আচ্ছা চলো। নীলাকে কোলে নিয়েই ছাদে উঠলাম, কিন্তু এ কি, ছাদে তো আরও দুজন চলে এসেছে আগে থেকেই। ভাইয়ার বুকে মাথা রেখে নীলিমা হাসছে আর কথা বলছে। এই দৃশ্য দেখে বুকের ভিতর চিনচিনে ব্যথাটা আবার নাড়া দিতে লাগলো। আমার কাছেও তো নীলা আছে, তবে তার জন্য জেলাস কেন লাগছে? আমাকে নিজেকে সামলাতে হবে, আরও শক্ত করতে হবে নিজেকে। নীলাকে নিয়ে ছাদে উঠতেই ভাইয়া পেছনে তাকালো। কি রে, তোরা এখানে? আমিও তো সেটাই বলি, তুমি এখানে? তোর ভাবিকে নিয়ে চাঁদ দেখতে এলাম। আমিও আমার বউকে নিয়ে এলাম। আয় বস। না, আমি ওদিকে বসি, তুমি প্রেম করো। আমাদের কথা শুনে নীলিমা পেছনে তাকালো। নীলা আমার কোলে আর নীলিমা তাকিয়ে আছে আমার মুখের দিকে। নীলাকে নিয়ে ছাদের উপাসটায় গেলাম। নীলাকে নামিয়ে দিয়ে ওর কানে কানে বললাম আমাদের ছাদে বাসর করার প্ল্যানটা গেল। তো রুমে চলুন, এখানে ভাইয়া আপু আছে, ওদের সামনে প্রেম করা যাবে না। কথা খারাপ বলনি, দেখি ভাইয়াকে পাঠাতে পারি কিনা। দরকার নেই, আপনি রুমে চলুন, আজকে আপনার পাওয়ার দেখব। খুব তো বলতেন। কি বলতাম? কিছু না, চলুন তো। নীলা এক প্রকার টেনে হিস্ট্রা নিয়ে আসলো আমাকে রুমে। নীলিমা এক সেকেন্ডের জন্য নজর সরায়নি আমার কাছ থেকে। মেয়েটার কি জ্বলছে হয়তো। নীলা রুমে এসে দরজা বন্ধ করে দিল, তারপর মাথার চুলগুলো ছেড়ে দিল। আমার পছন্দের জিনিস তার এলোমেলো চুল। লোভ সামলাতে পারলাম না, চুলে নাক ডুবিয়ে দিলাম। মাতাল করা গন্ধে পাগল হয়ে গেলাম, কেমন একটা নেশায় আছি মনে হচ্ছে। নীলার ঘাড়ে কিস করতেই নীলা আমার পিঠ খামচে ধরলো। নীলাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম, তারপর তার কাছে চলে গেলাম। নিঃশ্বাসের শব্দটা যেন আমারই এমন মনে হচ্ছে, তার হার্টবিটের শব্দটা যেন আমার হৃৎপিণ্ড থেকে বের হচ্ছে এরকম মনে হচ্ছে। বাকিটা ইতিহাস বইয়ের 724 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে নিয়েন। পরের দিন সকাল হতেই নীলাকে পাশে দেখলাম না। প্রতিটা মেয়ের মতো সেও তার বাসর শেষে সকালবেলা গোসল করতে গেছে। মুচকি হেসে ঘুম থেকে উঠলাম। এরকম একটা মুচকি হেসে ঘুম থেকে ওঠা মানে আজকের সারাটা দিন ভালো কাটবে। হঠাৎ মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপলো। বাথরুমে নক করলাম। নীলা বুঝতে পেরে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে যা দেখলাম তার জন্য প্রস্তুতি ছিলাম। হি হি হি, নীলাকে রাতে দেখা হয়নি ভালোভাবে, এখন দেখে নিই ইচ্ছে মতো। একসাথে গোসল করে বের হলাম। নীলা একটা কিস করে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাও? সে বলল রান্নাঘরে। বিয়ের প্রথম দিনই সে বাড়িটাতে আপন করে নিয়েছে, এতেই অনেক কিছু। 5 মিনিট পর নীলা আবার চলে আসলো। কি হলো, চলে আসলে কেন? আম্মু অনেক পচা। কেন, আম্মু আবার কি করলো? বকা দিছে, বলে আমি রান্নাঘরে কেন এসেছি। হি হি হি, আম্মু এমনই, যতদিন সুস্থ আছেন তোমাকে কাজ করতে দিবে না, কিন্তু তুমি সবসময় আম্মুর সাথে থাকবে, তার দেখাশোনা করবে। আচ্ছা করব। সকালের খাবার টেবিলে দেখলাম নীলিমা খুব চঞ্চল। সেই 4 বছর আগের মতো চঞ্চলতা আজ তার মধ্যে দেখতে পাচ্ছি, যেমনটা দেখেছিলাম রিলেশন শুরু হওয়ার আগে। হয়তো বিয়ের পর সব সামলে নিয়েছে। মেয়েরা অনেক কিছু সামলে নিতে পারে, সেও পেরেছে হয়তো। খাওয়া দাওয়া শেষ করার পর সবাই যার যার রুমে চলে গেল। অনেক মানুষ আসলো নতুন বউ দেখতে, এটাই স্বাভাবিক। 2 বউকেই সবার পছন্দ হয়েছে। মানুষ তো আর গুণ খুঁজে না, এখন দেখে বাইরের সৌন্দর্য, যা 2টা মেয়ের মধ্যেই আছে। নীলিমা একটু বেশি সুন্দর, এটা সবসময় বলি আমি, তবে নীলাও কম না। চশমা পরলে মেয়েটাকে অনেক কিউট লাগে। সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটলো। নীলার বাসা থেকে লোক আসছে, তাদের দেখাশোনা, নীলার দেখাশোনা সব তো আমাদেরই সামলাতে হলো। সন্দেহ হতে ওদের বাড়িতে গেলাম। নীলাদের বাড়িতে গিয়ে দেখলাম তার সব কাজিনরা একসাথে গোল হয়ে বসে আড্ডা দিতেছে। আমাদের দেখে তারা এগিয়ে আসলো। গতকাল এত ব্যস্ততা গেছে যে কারোর সাথে পরিচয় হয়নি, আজকে হয়ে যাবে, সমস্যা নেই। নীলা আমার হাত চেপে ধরে হাঁটতে লাগলো। বিয়ের প্রথম দিনগুলির মতো যদি সব সময় হতো তাহলে হয়তো কারো জীবনে দুঃখ আসতো না। ঘরে ঢুকে শাশুড়িকে সালাম করলাম, ভাইয়াও করলো। তারপর যার যার মতো নিজেদের রুমে। নিজেদের রুম বলতে আমি নীলার রুমে আর ভাইয়া ভাবির রুমে। মেয়েদের ঘরগুলো এত গোছালো হয় কেন? তবে রুমটাতে একটা জিনিস বেশ অবাক করার মতো, যা অন্য মেয়েদের রুমে থাকবেই, অথচ নীলার রুমে নেই। বুঝতেই পারছেন কসমেটিক্সের কথা বলছি। খুব বেশি কিছু নেই, 2-1টা জিনিস মাত্র, যেখানে অন্য মেয়েদের ঘরে গেলে মনে হয় 1 বস্তায় আটবে না এরকম। যাই হোক না, থাকলে তো আমারই ভালো, আমার টাকা বেঁচে যাবে। আরেকটু শিওর হওয়ার জন্য নীলাকে প্রশ্ন করলাম, নীলা তুমি কি কসমেটিক্স ব্যবহার করো না নাকি? না, ওসব জিনিস আমার ভালো লাগে না। কি বলো, তুমি তো পুরাই আলাদা।
অন্যরা তো কসমেটিক্সের জন্য পাগল, আর তোমার ঘরে কিছুই নেই সেরকম। কোনো এক জায়গায় পড়েছিলাম, তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো, অন্যের মতো হতে চেও না, তুমি নিজের মতো হও। সেই জন্য ওসব ব্যবহার করি না। আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি আমি, কৃত্রিম কিছু তৈরি করার ইচ্ছে নেই। আলহামদুলিল্লাহ, বউ আমার বুদ্ধিমতী, সাথে রূপবতীও। ফ্রেশ হয়ে নিন, খাওয়ার জন্য ডাকছে। আচ্ছা। ফ্রেশ হয়ে এসে খাওয়ার জন্য গেলাম। সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার পর আমাদের ধরে নিয়ে গেল ছাদে। সব কলেজ পড়ুয়া ছেলে মেয়ে, কয়েকটা স্কুলেও পড়ে। সকলের সাথে পরিচিত হলাম। তারপর শুরু হলো খেলা। তারা ডেয়ার দিবে আর সেটা আমাদের করতে হবে। কি একটা ঝামেলায় পড়লাম বলুন তো। এখন যদি ডেয়ার দেয় ছাদ থেকে লাফ দিতে হবে, তাহলে কি হবে? সবে একদিন হলো বিয়ে করলাম, কিন্তু এরকম কিছু হলো না। উল্টা নীলিমাকে জ্বালানোর মতো একটা ডেয়ার পেলাম। আমার ডেয়ারটা হলো নিজের বউকে লিপ কিস করা। শুনেই মনটা আনন্দে ভরে উঠল। আমি আর কি করব, নীলাকে কিস করার জন্য প্রস্তুত হলাম, যদিও সবার সামনে লজ্জা লাগছে। তারপরও নীলিমাকে আরেকটু জ্বালানো যাবে সেটা ভেবেই আস্তে করে নীলিমার ঠোঁটের কাছে চলে গেলাম। তারপর আলতো করে একটা চুমু খেলাম। নীলিমা লজ্জা পেয়ে উঠে চলে গেল, আমিও উঠে আসলাম। তবে নীলিমা যে তাকিয়েছিল সেটা বেশ ভালো করে লক্ষ্য করেছি। মেয়েটাকে জ্বালাইতে এত ভালো লাগে কেন কে জানে। যাই হোক, রুমে এসে দেখলাম নীলা বিছানায় শুয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, কি হলো, চলে আসলে যে? তাহলে কি করব? সবাই অপেক্ষা করছে যে। আমি যাব না, আর ওইসব ছেলে মেয়েদের সামনে ছি ছি, লজ্জা লাগছে আমার। লজ্জা কেন লাগছে? আপনি তখন কি করলেন? কি করেছি? জানেন না কি করেছেন? না তো, কি করলাম? দাঁড়াও দেখাচ্ছি। এবার নীলা আমাকে কিস করে বলল, এটা করেছেন, যান এখন ওদের কাছে। যাব না। তো কি করবেন? বউয়ের সাথে থাকবো, আবার কি করব? খুব আসছে বউয়ের সাথে থাকবে। বউ নেই আপনার, সিঙ্গেল আপনি, ঠিক আছে? বিবাহিত, সিঙ্গেল। হা হা হা। হঠাৎ ফোনটা বেজে উঠতে দেখলাম নীলিমা কল করেছে। আমি কেটে দিলাম। আবার কল দিল, এবারও কেটে দিলাম। পরের বার ধরলাম, হ্যালো। সাথে আসো এখনই, তোমার সাথে কথা আছে আমার। কেন, কি কথা? আসো বলতেছি। নীলা, আমি একটু আসতেছি ছাদ থেকে। আচ্ছা। নীলিমার আবার আমার সাথে কি কথা থাকতে পারে, দেখি ছাদে গিয়ে কি বলে। মেয়েটার ভালোই চলছে। হাই রে এক্স, তোরে জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা পুরা শেষ। ছাদে গিয়ে দেখলাম সবাই চলে গেছে। ছাদের এক করে নীলিমা দাঁড়িয়ে আছে। আমি বেশ অবাক হলাম, এত তাড়াতাড়ি সবাই চলে গেল কেন? নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে, কে জানে কোনটা। তবে যাই হোক না কেন, এসব নীলিমা করছে এটা শিওর। আমি পেছনে গিয়ে দাঁড়ালাম নীলিমার। তারপর বললাম, ভাবি ডেকেছেন? সানভি, আমি তোমার ভাবি না। একদিন হলো বিয়ে হয়েছে, আজকেই এসব কি বলেন? দেখো সানভি, ফাজলামি বাদ দাও, একটু সিরিয়াস হও। ঠিক আছে, বলুন কি বলবেন। আমাকে নিয়ে পালাতে পারবা? নীলিমার এই কথাটাই বেশ অবাক হলাম। আজ বিয়ের পর আমার সাথে পালাতে চাচ্ছে কেন? তার বর আছে, আর সে যদি এই কথাটা আমাকে আর 10 দিন আগেও বলতো আমি মেনে নিতাম। হয়তো সে আমাকে বুঝিয়ে বললে আমি বুঝেও যেতাম। তবে আজ বিয়ের পর এসব কখনোই সম্ভব না। তার আরও একটা কারণ, নীলা যাকে হৃদয়ের বাকি জায়গাটুকু দিয়ে দিচ্ছে, এখন নীলিমার এই প্রস্তাব কখনোই মেনে নেওয়া সম্ভব না। কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। দেখো নীলিমা, তুমি যা বলছো তা কখনোই সম্ভব না। এখন তুমি এই কথাটা আমাকে 10 দিন আগে বললেও আমি মেনে নিতাম। সত্যি সত্যি তোমার হাত ধরে পালিয়ে যেতাম। তখনও নীলাকে ভালোবাসিনি আমি। আর এখন তোমার স্বামী আমার ভাই, তোমার বোন আমার বউ। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, নীলাকেও অনেক ভালোবাসি। তবে তোমার মতো কাউকেই ভালোবাসতে পারবো না। তোমার চাইতে একটু কম থেকেই যাবে কোনো একটা জায়গায়। আমি শুধু এইটুকুই বলবো, তুমি ভাইয়াকে নিয়ে ভালো থাকো, আর আমি নীলাকে নিয়ে। সানভি, তুমি আমাকে ভালো থাকতে দিচ্ছ? আমি যখনই তোমাকে ভুলতে চাই তখনই তুমি আমার সামনে আসো। নীলার সাথে এমন কিছু করো যেটা আমার অতীত মনে করিয়ে দেয়। ভুলতে পারি না, কষ্ট হয়, বোঝো না? তো এখন কি চাও সেটা বলো। কি করলে তুমি ভালো থাকবা ভাইয়াকে নিয়েই? পালাতে তো পারবা না, তাই না? তাহলে তুমি এই শহর ছেড়ে দাও, নীলাকে নিয়ে ঢাকায় চলে যাও, যেখানে থাকো ওখানেই। কিন্তু নীলা আমার সাথে গেলে আব্বু আম্মুর দেখাশোনা কে করবে? সানভি, আমি আছি। তুমি জানো আমি কেমন মেয়ে, কখনো সামান্য কষ্টও পেতে দিব না আব্বু আম্মুকে। ঠিক আছে, তাহলে তুমি যা বলবে তাই হবে। আমিও চাই সবাই ভালো থাকুক। আর মাফ করে দিও তোমাকে এতদিন জ্বালানোর জন্য।
মাফ আমাকে করে দিও। সেদিন ব্রেকআপ না করলে আজ এখানে দাঁড়াতে হতো না। নিজের মনকে প্রশ্ন করছিলাম বারবার, কেন করলাম, এরকম উত্তর পাইনি। হয়েছে, ছাড়ো এসব কথা, আমি যাচ্ছি বলি ছাদ থেকে নেমে এলাম। ভীষণ কান্না পাচ্ছে নীলিমার কথা শুনে। ভালোবাসতাম মেয়েটাকে, প্রচুর পরিমাণে ভালোবাসতাম। সারাদিন যাই করি না কেন দিন শেষে ঠিকই ভাবতাম মেয়েটা ঠিক আছে তো। কেটে গেল আরও কিছুদিন, বিয়ের পর সব ঝামেলা শেষ হয়েছে গতকাল। ভাবতেছি আজ সন্ধ্যায় ঢাকা চলে যাব। কাউকে জানাইনি কিছু, এমনকি নীলাও জানে না। এই কয়দিন নীলিমাকে আর বিরক্ত করিনি, সব কিছু চুপচাপ। আজ সকালে খাওয়ার টেবিলে সবাই যখন উপস্থিত হলো তখন কথাটা বলেই ফেললাম, আব্বু আমাকে ঢাকা যেতে হবে। কেন? আমার ছুটি শেষ, তাই যেতে হবে। কিন্তু আরো কয়দিন তো বাকি ছিল। হ্যাঁ, কিন্তু জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতেই হবে আব্বু। আমি ভাবছিলাম তুই আমার জায়গায় নিজে কাজ করবি। আব্বু ভাইয়া আছে, ভাইয়া করবে, আমাকে যেতেই হবে। আচ্ছা যা, আমি আর কি বলবো। তা বৌমাকে নিয়ে যাবি নাকি রেখে যাবি? নিয়ে যাব ভাবছি। এখন তোমরা যা বলবা সেটাই হবে। নিয়ে যাওয়াটাই ভালো হবে। তুই ওখানে একা থাকবি আর নীলাও তো একাই থাকবে, এর চাইতে ভালো নিয়েই যাওয়া। ঠিক আছে আব্বু। কবে যাবে ভাইয়া? এই তো আজকে সন্ধ্যায়। ও, লক্ষ্য করলাম নীলা আর নীলিমা দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। নীলা তো জানেই না এসব, অবাক হওয়ারই কথা। তবে নীলিমা কি ভাবতেছে সেটাও আমি জানি। ও ভাবতেছে ছেলেটাকে বললাম আর সব মেনে নিল। আসলে আমি এমনই, সেই প্রথম থেকে নীলিমার অন্যায় আবদার বাদে সব কথাই আমি রেখেছি। আজ এটাও রাখলাম, সন্ধ্যা হলেই ফিরে যাব, ঢাকা রেখে যাব সব স্মৃতি। খাওয়া শেষ করে রুমে আসতেই নীলা বলল, আমরা কেন যাব? এইখানেই তো ভালো, সবাই আছে, কত মজা হয় সবার সাথে থাকতে। আমি নীলার হাত ধরে একটা চুমু খেয়ে বললাম, নীলা আমাদের ঢাকা যাওয়াটা খুব দরকার, তুমি না করো না প্লিজ। নীলিমার সাথে সারাদিন আর দেখা হয়নি, আর হয়তো কথা হবে না। সন্ধে হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার রওনা দিতে হবে। নীলিমাকে দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজই শেষ হতে চলেছে নীলিমা নামের কালো অধ্যায়টা। তার কথাতেই নীলিমার চোখ জল সবার সামনে লুকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আমি তার সব কিছু বুঝতে পারি। আজও তার চোখের কোণে জলটা কেউ ধরতে না পারলেও আমি ঠিকই পেরেছি। কোনো এক কারণে আমার হৃদয়টা আজ ক্ষত বিক্ষত। পরাজিত সৈনিকের মতো আমিও যে আত্মসমর্পণ করে নিয়েছি। আজ হঠাৎ মনে হচ্ছে হয়তো নীলিমাকে বিয়ে করলেও পারতাম, মেয়েটাকে তো ভালোবাসতাম খুব। গাড়ি ছেড়ে দিচ্ছে, চোখের সামনের মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, অস্পষ্ট হয়ে উঠছে সব কিছু। নীলা আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। মেয়েটার নিষ্পাপ ভালোবাসার জন্যই তো নীলিমা নামের অধ্যায়টা ঘুচে গেল। সত্যি আজ শেষ হয়ে গেল নীলিমা নামের কালো অধ্যায়টা। এক্স নামক কালো ছায়াটা আর কালো করতে পারবে না আমাদের জীবন। তবু সে ছিল, আছে, থাকবে। হয়তো মনের একটা কোণে অযত্নে থেকে যাবে, পরিষ্কার করা হবে না, তবুও থেকে যাবে। কারণ এক্সদের ভোলা যায় না কখনো, ভুলে থাকার অভিনয় করা যায় মাত্র। আর সেই অভিনয় আমরা বেশ দক্ষ। যাক, এতদিন নীলিমার ভালোবাসায় নীলাকে তেমন আদর করতেই পারিনি। আজ থেকে নীলাকে ভালোবাসা দিয়ে নীলিমা নামের চিহ্ন আস্তে আস্তে মুছে দিব। যাক, অবশেষে ঢাকা এসে পৌঁছালাম। এই যে সানভি, বলো। আজ দেখবো তোমার কেমন জোর। জোরমানি? বোঝো না, দুধু খাও, দেখাচ্ছি মজা। এই বলেই নীলা আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। আমায় খাটের উপর ফেলে দিয়েই ধরলো চাপ দিয়ে। এই কি করছো? দেখো না তুমি কি করছি। কি? আজকে তোমায় এত এত আদর করব, কোনো ঘাটতি রাখবো না। ও আচ্ছা তাই। হুম। এই বলে আরো জোরে চেপে ধরলো আমায়। আমার ঠোঁটে চুমু খেলো, মুখে চুমু খেলো, আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। পুরা শরীর গরম হয়ে গেল আমার। আমিও নিচে থেকে উঠে নীলাকে জোরে চেপে ধরলাম। এতক্ষণ নীলা উপরে ছিল, আমি নিচে ছিলাম। এখন আমি উপরে, নীলা নিচে। এই কি করছো? তুমি যেটা করছো ওইটাই করছি। লজ্জায় লাল হয়ে গেল নীলা। এবার আমিও চুমু খাওয়া শুরু করলাম। এভাবে চুমু খাওয়ার আইটেম শেষ করে চলে গেলাম অন্য জগতে। সারা রাত ঘুমাইনি, সারা রাত এইভাবেই পার করে দিলাম। এইভাবে আস্তে আস্তে নীলিমা নামের কালো ছায়াকেও নীলার ভালোবাসায় মুছতে শুরু করলাম।